আসসালামু আলাইকুম। আহ, তোমরা কি যারা যারা জুমে আছো জয়েন করেছো 19 জন, আহ, কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ঠিক থাকলে একটু জানাবা, আমি একটু চেক করি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। সাউন্ড তাহলে ঠিক আছে, তাই না? থ্যাংক ইউ। তো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। আজকে সলভ ক্লাস। তো সলভ ক্লাস খুবই স্বাভাবিক। গতকালকে যারা ছিল সবাই হয়তো বা করতে পারবা না বা করতে পারবা, আমি জানি না। তো তোমাদেরকে আলটিমেটলি মানে আমাদের আজকের ক্লাসের আমি সবার মেসেজ পড়বো প্রবলেমের কমেন্ট সেকশন, তোমাদের যে যে গ্রুপেই থাকো না কেন। আচ্ছা, যে যে গ্রুপেই থাকো না কেন আমি সবারই মোটামুটি আহ, যে প্রবলেম সলভিং পোস্টটা তোমাদের দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব তোমাদের সেখানে আহ, সবার রিপ্লাই করার এবং এখানেও সেটা সলভ করার চেষ্টা করব। আর আমার মনে হয় কি যে কালকে তোমাদের ক্লাসে যা করানো হয়েছে, কালকে তোমাদের ক্লাসে অলরেডি যা মানে আমাদের ইউজুয়ালি প্রবলেমটা থাকে কোথায়? প্রবলেমটা থাকে হচ্ছে অনুশীলনের এমসিকিউ তে। তো আমি কিন্তু তোমাদেরকে গতকালকে অনুশীলনের এমসিকিউ বলতে গেলে একেবারে সবই সলভ করাই দিছি যতটুকু দরকার। হুম সলভ করাইছি। আমার মনে হয় এই চ্যাপ্টারের অনুশীলনের এমসিকিউ নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আর দুই নাম্বার কথা হচ্ছে ভাই, আমি কালকে একটা কথা বলছিলাম, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, যে দেখো আহ, একটা চ্যাপ্টার থেকে তুমি থিসিস করতে আসো নাই, তোমাকে এখান থেকে মেডিকেলে কি আসবে ওইটা জানতে আসছো, ওইটা শিখতে আসছো। তো একটা চ্যাপ্টার থেকে অনেক কিছুই পড়ার আছে, বাট সবকিছু যে তুমি পড়ে মহাজ্ঞানী হয়ে যাবা জিনিসটা তা না। যতটুকু দরকার আমরা আমরা ততটুকুই পড়বো। তো আজকে আমাদের যে সলভ ক্লাস, আমাদের এই সলভ ক্লাসের টোটাল তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আলোচনা করব, সাথে বিগত বছরে আসা কিছু প্রশ্ন দেখাবো। এর সাথে আমরা একটা টপিক তোমাকে বুঝাবো যেটা আহ ধরো বিভিন্ন ভার্সিটিতে আসে, স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করব। এটাই আমাদের আজকের ক্লাসের টপিক বলতে গেলে। তো মোটামুটি অনেকেই জয়েন করছো, অনেকেই হয়তো পরে রেকর্ডিং দেখবা, কোনো প্রবলেম নাই। তো আমরা আস্তে আস্তে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। এবং তোমাদের যেহেতু মানে অনেকগুলা গ্রুপ, এখন সবার গ্রুপের সবার মেসেজ রিপ্লাই করতে একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে সেক্ষেত্রে। বাট মানে এক্ষেত্রে অধৈর্যশীল হওয়া যাবে না। মানে একটা চ্যাপ্টার আজকে পড়ছো, মনে রাখবা এই চ্যাপ্টার এর থেকে বেশি কখনো পড়া দরকার হবে না, তুমি যতটুকু পড়ছো ইটস এনাফ। ঠিক আছে? এবং এরপরে তো আমরা তো কিছু ভুল করবোই, ভুলগুলোকে আমরা সলিউশন করে নিব। তো মোটামুটি যারা যারা জয়েন করছো আমরা ক্লাসটা শুরু করতে পারি আশা করি। হ্যাঁ, তো তো আমরা আগে আজকে পরীক্ষার রেগুলার প্রশ্নগুলোর দিকে যাব। এখনো 8টা বাজেনি, 8টা বাজতে হ্যাঁ মাত্র 8টা বাজলো, তারপর আমি আর 1 মিনিট ওয়েট করি যে আরো কেউ যদি জয়েন করে, আমি 1টা মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। 1 মিনিট আমরা একটু ওয়েট করি। তাহলে আমরা মোটামুটি শুরু করে ফেলি। দেখো, আমাদের আজকের দিনের প্রথম যে কোয়েশ্চেন ছিল, এটা সবাই পারার কথা। এটা হচ্ছে রেগুলার প্রশ্ন, যে ভৌত জগৎ সম্পর্কে মানুষ কত পার্সেন্ট জানতে পারছে? 4% জানতে পারছে। এটা সবাই পড়ছো, পড়াইছি, পারা কোয়েশ্চেন সবাই পারবা। এবং বলবিদ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্থিতিবিদ্যা, একটা গতিবিদ্যা। এগুলো ভাই পারা কোয়েশ্চেন, তোমরা এগুলো পারো। মানে এগুলো আমি সরাসরি ক্লাসে বলা কোয়েশ্চেন। হ্যাঁ। আর তরল ও বায়বীয় মানে কি বলছিলাম? প্রবাহী বলছিলাম, সেটার বিশেষ ধর্ম হইতেছে সান্দ্রতা। এখানে ভঙ্গুরতা, দৃঢ়তা, স্থিতিস্থাপকতা, এগুলা কোন পদার্থের বিশেষ ধর্ম বলতো যারা যারা ক্লাস করতেছো? বাকি তিনটা অপশন কোন পদার্থের বিশেষ ধর্ম? সান্দ্রতা না হয় তরল বায়বীয়। বাকি তিনটা অপশন কোন পদার্থের বিশেষ ধর্ম? যারা যারা ক্লাসে মনোযোগ দিচ্ছ, অ্যান্সার করতে পারতেছো। হ্যাঁ, মৌনা, নিমা আক্তার, আলো। কঠিন পদার্থ, ভেরি গুড। হ্যাঁ, যারা যারা অ্যান্সার করতেছো। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? দেখো, আমি আমাদের এখানে অ্যান্সার তত্ত্ব দিছি। তোমাদের হয়তোবা যেই সার্ভারে পরীক্ষা দিছো সেখানে সূত্র অ্যান্সার ছিল। আমি তোমাদেরকে এটা ক্লাসে বলেও দিছিলাম, দেখো আমাদের অনুশীলনের এমসিকিউ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। অনুশীলনের এমসিকিউ তে এটার অ্যান্সার সরাসরি সূত্র দেয়া, এই জন্য নেক্সট পরীক্ষার জন্য তোমরা সূত্র দাগায়ও। তবে আমরা কখনো ভুলটা শিখবো না।
অনুশীলনের এমসিকিউ নিয়ে এখনো অনেকের অনেক কোয়েশ্চেন আছে, আমি সেটা নিয়ে একবারে অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখো, অনুশীলনের এমসিকিউ এর ক্ষেত্রে আমরা ঠিকটাই শিখবো। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে তত্ত্ব ছিল, তত্ত্ব থাকলে তো ফাইন, ভেরি গুড। আমরা ঠিকটাই শিখবো, কখনো ভুলটা শিখবো না। হ্যাঁ, যদি এমন কোনো ইনফরমেশন আমরা পাই যেটা অনুশীলনের এমসিকিউ তেই শুধুমাত্র আছে কিন্তু বইয়ের ভিতরে নাই, সেই ক্ষেত্রে আমরা অনুশীলনের এমসিকিউ তে যা আছে তাই শিখবো। আমি কি কথাটা বুঝতে পারছি? আমি লাস্ট বারের মতো বললাম এটা। হ্যাঁ, আমাদের যদি অনুশীলনের এমসিকিউ তে এমন কোনো প্রশ্ন থাকে যেটা বইয়ের ভিতরে নাই, সেক্ষেত্রে এমসিকিউ তে যা আছে তাই শিখবো, বাট ওভারঅল আমরা সঠিকটাই শিখবো। ফাইন। চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি কয়টা? চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি 3টা। আচ্ছা বলো তো, চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি 3টা, চিরায়ত বলবিদ্যার কে কি বিজ্ঞান বলা হয়? মানে আরেকটা জিনিস, আরেকটা নাম আছে এটা, চিরায়ত বলবিদ্যার অন্য একটা নাম আছে। তোমাকে এটা ক্লাসে বলা হয়েছিল, কেউ কি বলতে পারবে কি নাম আছে? হ্যাঁ, নিউটনিয়ান বলবিদ্যাও বলা হয়। ভেরি গুড। এবং নিউটন, আমি তোমাকে একটা জিনিস ব্যাখ্যা দিয়ে নিই। নিউটন সাহেব বলছে যে এই যে মৌলিক যে এককগুলা, দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা অপরিবর্তনশীল। কিন্তু নিউটনের 200 বছর পরে যখন আমাদের আইনস্টাইন আসলো, যেটা তোমরা সেকেন্ড পেপারে পাবা, আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, সেখানে আবার বলছে যে না, এটা তোমরা যখন ফয়সাল ভাইয়ার নিউটনীয় বলবিদ্যা ক্লাসটা করবা তখন সেখানে ভাইয়া পড়াবে সুন্দর করে, যে ভর, দৈর্ঘ্য, সময় পরিবর্তনশীল হইতে পারে। তোমরা কি দেখছো কিনা আলোর বেগের কাছাকাছি গেলে আমরা একটা টার্ম শিখছিলাম যে কাল দীর্ঘায়ন, ভরও বৃদ্ধি পায় কিন্তু দৈর্ঘ্যটা সংকুচিত হয়। তোমরা কি পড়ছো না গতির সাথে? হ্যাঁ, ভেরি গুড। তার মানে যদি এই স্থান, সময়, ভর অপরিবর্তনশীল হইতেছে নিউটনীয় বলবিদ্যা হিসেবে, কিন্তু যদি আধুনিক পদার্থ বিজ্ঞান হিসেবে চিন্তা করো, যেটা আইনস্টাইনের পদার্থ বিজ্ঞান, সেক্ষেত্রে কিন্তু বস্তু গতিশীল বা আলোর বেগে গতিশীল হইলে সেক্ষেত্রে ভরের কি পরিবর্তন হয়? ভর কিন্তু বৃদ্ধি পায়। দৈর্ঘ্যের কি পরিবর্তন হয় বলতো? দৈর্ঘ্য হ্রাস পায়। এক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনে একটা ইনফরমেশন গ্যাপ ছিল, আমরা এখানে কি বলবিদ্যা হিসেবে লিখে দেই নাই। এটা কি চিরায়ত বলবিদ্যার কথা বলা হয়েছে নাকি আধুনিক পদার্থ বিজ্ঞানের কথা বলা হয়েছে, এটা এখানে উল্লেখ ছিল না। এই জন্য আমরা দুঃখিত, এটা নেক্সটে আর এই সমস্যাটা হবে না, বাট এটা অ্যাকচুয়ালি আধুনিক পদার্থ বিজ্ঞান হিসেবে বোঝানো হয়েছে। তো আধুনিক পদার্থ বিজ্ঞান হিসেবে বস্তু গতিশীল হলে এর ভরের বৃদ্ধি পাবে, এর ভর বৃদ্ধি পাবে, সময়ও বৃদ্ধি পাবে, কিন্তু একটা জিনিস হ্রাস পাবে, সেটা হইতেছে দৈর্ঘ্য। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে, দেখবা নিউটনীয় বলবিদ্যা যেই জায়গাটা, নিউটনিয়ার যে 3টা রাশির কথা বলা আছে তার ঠিক নিচের আর্টিকেলেই দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝছো। আচ্ছা, মৌলিক একককে কয়টা এককের সাহায্যে প্রকাশ করা যায়? 3টা। আমি পড়ানোর সাথে সাথে তোমরা কিন্তু আমাকে বইলো যে কার কোনো বিষয়ে, আমি এখন যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, কোনো কোয়েশ্চেনে যদি কোনো ইনফরমেশনে গ্যাপ থাকে আমাকে এই জুমে চ্যাট বক্সে লিখবা, যারা যারা ফেসবুকে থাকবা তারাও লিখবা, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। ক্লাসের শেষে তোমাদের সাথে আমি কথা বলার সুযোগ দিব যে ভাইয়া এটা করবো, এটা করবো, কি লাগবে। হ্যাঁ, সো টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আমি এটা দিব। তো আমরা পড়াটাকে আগাই। দশমিক পদ্ধতির একক একক অন্য নাম কি? আমি বলে দিচ্ছি যে এটা আমাকে অন্য নাম জিজ্ঞেস করে নাই। দশমিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? তো দশমিক পদ্ধতিটা কোন পদ্ধতি? সিজিএস পদ্ধতি বলা হয়েছিল, এবং সিজিএস, যাহা সিজিএস তাহাই দশমিক, তাহাই মেট্রিক, অপর নাম কি? সেন্টিমিটার। সিম্পল, দৈর্ঘ্যের একক হইতেছে সেন্টিমিটার। এটা নিশ্চয়ই পারছো। এসআই পদ্ধতিতে দীপন মাত্রার একক কি? ক্যান্ডেলা। এটাও তোমাকে পড়ানো হয়েছে। যেগুলো পড়ানো হয়েছে আমি এগুলো এত মানে সময় নিব না। হ্যাঁ, আমি একটু দ্রুত যাবো, যেগুলো বোঝানোর কিছু নাই। এটাও সবাই পারার কথা। 12 নাম্বারটার মধ্যে এই বলা ছিল, এটা তোমাদের যারা বইটাকে গুরুত্ব দিয়ে পড়ছো, মানে খুব বেশি পড়ছো, তারা পারছো যে 90% হইতেছে প্লাটিনাম, 90% প্লাটিনাম, আর 10% হইতেছে ইরিডিয়ামের সংকর। হ্যাঁ, 10% হইতেছে ইরিডিয়াম। ইরিডিয়ামের সংকর মিলে যেই দণ্ডটা তৈরি করা হয়, সেই দণ্ডের মধ্যে দুইটা দাগ থাকে, সেই 2 দাগের মধ্যবর্তী দূরত্ব হইতেছে 1 মিটার, ওটা বলা আছে। ওটাই তো, 10 ভাগ ইরিডিয়াম থাকে। আচ্ছা, 1 অ্যাংস্ট্রম কত মিটার? 10⁻⁻10 মিটার। এটা এগুলা কোনো কঠিন কিছু না ভাই, আমি এগুলো সময় নষ্ট করবো না। আচ্ছা, 15 নাম্বার কোশ্চেন দেখো, এফ এর মৌলিক একক কি? মানে এফ এর একক কি আমাকে বলো তো? এফ ইকুয়াল টু এম এ না? এফ ইকুয়াল টু এম এ না? আচ্ছা, এম মানে ভর না, ভর মানে কি? কেজি না? আর এ মানে কি? ত্বরণ না? মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ডই হবে একক, এফ এর মৌলিক একক। সবাই পারছো। তড়িৎ প্রাবল্যর মাত্রা সমীকরণ, এগুলো আমাদের ওই ছক থেকে আসছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমি আলোচনা করার কিছু নাই। তারপরে কোনটা মাত্রাহীন রাশি? সমতলিক কোণ। এটা বলছি যে কোন কোণের কোনো মাত্রা নাই, ক্লাসে বলা আছে 1 নিউটনে কত, 10⁻⁵। এগুলো ভাই পড়ানোর কিছু নাই, সময় নষ্ট করবো না। আমি জাস্ট যে ইনফরমেশন গুলা প্রশ্ন আমি তোমাকে দেখাই, কোনোটা বুঝতে সমস্যা হলে আমাকে বলবা, কারণ আমাকে এরপর আরো অনেক কিছু পড়ানোর আছে তোমাদেরকে। হ্যাঁ, ফাইন। তো দেখো এখানে কম্পাঙ্কের মাত্রা, টর্কের একক, এগুলো পারো। রাশির মাপ বলতে কি বুঝেছি? এগুলো কঠিন কিছু না। লিভারের নীতি, আর্কিমিডিস, সূর্য কেন্দ্রিক ধারণা কোন, এগুলো এগুলো হচ্ছে ওই যে ওই বিজ্ঞানীগুলোর টপিক থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। হ্যাঁ,
পরিবেশগত ত্রুটি কোন ধরনের ত্রুটি এটা তুমি দেখবা, এটা আমি তোমাদেরকে যারা একটু ডিটেইলস পড়ছো তারা পারছো। আমি একটা কথা বলি ভাইয়া, একটা চ্যাপ্টার থেকে আমাদের 100টা প্রশ্ন করা লাগে দেখে অনেক সময় আনইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন চলে আসে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তুমি খালি যে পরীক্ষা দিছো, প্রশ্নটা একবার তোমার চোখে দেখা হয়েছে, এটাই এনাফ। তুমি জাস্ট দাগানো অংশটুকুই পড়বা আর এই কোয়েশ্চেন সলভ করবা, আর কিচ্ছু পড়া লাগবে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা মোর দেন এনাফ। অনেকে অনেক কোয়েশ্চেন করে ভাই সেকেন্ড রাইটার বই, দরকার নাই। আমাদের কম্পেনিয়ন বুকের মধ্যে সেকেন্ড রাইটারের যে ইনফরমেশনটুকু দেয়া আছে অতটুকু দেখলেই এনাফ। কথা বোঝা গেছে? সো তুমি এই চ্যাপ্টারটা এর বেশি পড়া সম্ভবই না, তোমাকে যা পড়ানো হয়েছে। তো যারা অ্যাকচুয়ালি পড়ার তো শেষ নাই, তুমি তো আর এখানে ধরো মানে কি বলবো থিসিস করতে আসো নাই বা পিএইচডি করতে আসো নাই, তুমি মেডিকেলে যতটুক লাগবে ততটুক শিখতে আসছো। সো আমাকে বুঝতে হবে কতটুক আমার লাগবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, আগাই তাহলে। মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি কি ধরনের ত্রুটি আমি বলছিলাম? মিটার ব্রিজ, পটেনশিওমিটার এবং স্ক্রু গজের শূন্য ত্রুটি হইতেছে আমাদের নিয়মিতই আমরা এই ত্রুটিগুলো করি চলতরিৎ দিয়ে মনে রাখছিলাম। এই যে এখন নিচের দিকের ব্যাখ্যাটা দেয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনের নিচে সুন্দর করে ব্যাখ্যাটা দেয়া আছে, হ্যাঁ একটু খেয়াল করবা। আধুনিক বিজ্ঞানের সূচনা করেন কে? এটা হইতেছে আমাদের গ্যালিলিও। হ্যাঁ, এখানে তুমি অনেকেই কোয়েশ্চেন করে যে ভাইয়া আইনস্টাইন তো একজন দেখলাম কোন একটা গ্রুপে সে দিছে আইনস্টাইন নিয়ে কিছু একটা বলা আছে। আচ্ছা মানে আধুনিক বিজ্ঞানের জনক হইতেছে আইনস্টাইন, এরকম কিছু একটা বইয়ে নাকি লেখা আছে। হ্যাঁ, তো যদি এরকম থাকে সমস্যা নাই, যদি জনক হিসেবে থাকে তখন আইনস্টাইন দিবা, আর সূচনা হিসেবে থাকলে তুমি এই গ্যালিলিও দিবা। আর মেইন কথা এই চারটা অপশনের মধ্যে তো আইনস্টাইন নাই, তাহলে তোমার কেন আইনস্টাইন নিয়ে চিন্তা আসবে, তাই না? সো তারা এমন কোন কোয়েশ্চেন টিচাররা মেডিকেলে দিবে না যেটাতে একটু মানে কন্ট্রাডিক্ট করে। সো টেনশন করার কিছু নাই, দুইটাই দিবে না। আচ্ছা এখন এই 29 নাম্বার কোয়েশ্চেনটা আমি ক্লাসে করাইছিলাম তোমাদেরকে, 29 নাম্বার কোয়েশ্চেনটা আমি ক্লাসে করাইছিলাম। তারপরেও একটা জিনিস বলি, এই 29 নাম্বার কোয়েশ্চেনটা যখন তোমাদের পরীক্ষায় আসছিল অনুশীলনের এমসিকিউ থেকে আসছিল, ঠিক আছে? অনুশীলনের এমসিকিউ থেকে আসছিল। এখন ব্যাপারটা যেটা দাঁড়াইছে, তুমি খেয়াল করো এখানে তিনটা অপশনই অনেক কাছাকাছি, চারটাই কাছাকাছি, তখন ওই কাছাকাছি দিয়েই আসছিল, এমসিকিউ তাই ছিল। বাট কিছু করার নাই ভাইয়া, 13 নাম্বারটা সি হবে অ্যান্সার, বাট মেডিকেল লেটস প্র্যাকটিসে বি দেয়া। 13 নাম্বার কোয়েশ্চেন, তো 13 নাম্বারে যখন ছিলাম তখন কেন বলো নাই বলো তো? 13 নাম্বারের সি হবে অ্যান্সার, কিভাবে 13 নাম্বারের অ্যান্সার সি হবে আমাকে বলো, বুঝায় বলো। 13 নাম্বার কোয়েশ্চেন তো এক অ্যাংস্ট্রমে কত মিটার, তুমি ঠিক মতো দেখে বলো সাজিয়া সুলতানা। হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে এটার সূত্র দেখো নিচে দিকে লেখা আছে যে প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান ডিভাইডেড বাই প্রকৃত মান ইনটু 100, এটা ওই সূত্রের ম্যাথ। এটা কি করানোর কোনো প্রয়োজন আছে এখানে? আমার মনে হয় না আছে। এটা একটু যদি মানে ক্যালকুলেশনটা তুমি যদি ঠিকমতো খেয়াল করো তাহলে দেখবা এটাই অ্যান্সার আসবে, 3.84 অ্যান্সার আসবে। এবং মেডিকেল এটা আসছিল, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। তো যেহেতু অনুশীলনের এমসিকিউতে আছে তখন এটা ওইখান থেকে দিছিল, এই জন্য অপশনগুলো সেমই দিছে। হ্যাঁ, সো এটা ভয় পাওয়ার কিছু নাই। এই প্রশ্নে কি কারো কোনো এটাকে করে দেওয়ার দরকার আছে কিনা? আমার মনে হয় না আছে, পারছো সবাই। পদার্থের পরিমাপের একক কি? একক হইতেছে মোল। একজন আমাকে বলছে, আমি দেখছি কোন একটা গ্রুপে, যে ভাইয়া আমাদের অনুশীলনের এমসিকিউর মধ্যে একজন বলছে লেটস প্র্যাকটিসে 13 নম্বর ওটার অ্যান্সার ভুল বলছে। তাই দেখো লেটস প্র্যাকটিসে 13 নম্বর কোশ্চেনে কি আছে আমি কি সেটা এখন দেখতে পারতেছি বলো? তোমাদের যেই যে প্রবলেম, ওই প্রবলেমটার ছবি তুলে তোমাদের স্ব গ্রুপের প্রবলেম সলভিং পোস্টে ছবিটা পোস্ট করবা, ঠিক আছে? ওইখানে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। একটু একটু কমন সেন্স খাটায় কোয়েশ্চেন গুলো করো ভাইয়া, এখান থেকে তুমি দিতে পারতেছো না, না হলে তুমি একটা কাজ করো প্রশ্নটাই লেখো। হ্যাঁ, আর আমি তো ভুল অ্যান্সার নিয়ে তোমাকে বলেই দিলাম, তুমি ভুলটা শিখবা না সঠিকটা শিখবা, এটা নিয়ে কেন বারবার কথা আসতেছে? পদার্থের পরিমাণের একক মোল, আমি তো মাত্র বলতেছি এখন। তো এটা এই প্রশ্নে আসলে তুমি সেটার অ্যান্সারটা করো। হ্যাঁ, তাসফিয়া তুমি যেটা বলছো আমি সেটার জন্য বলতেছি 3.84 নাকি 8, এখন আসলে কিছু করার নাই, তখন এটা আসছিল, তাই এটা আলটিমেটলি কষ্ট করে ওই পর্যন্তই বের করতে হবে, ঠিক আছে? ফাইন। পদার্থের পরিমাপের একক মোল, এটা অনুশীলনের এমসিকিউর মধ্যে দেয়া আছে কেজি, বাট আমি তোমাকে কি বললাম যে আমরা সঠিকটাই শিখবো, মোলই হবে অ্যান্সার। স্ক্রু মানে নাটস্ক্রু, নাটস্ক্রু পিছট ত্রুটি পড়ানো হয়েছে। তেজক অনুপাত আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ম্যাক্স ক্লার্ক। ব্রাউনীয় গতি আইনস্টাইন। এগুলো পারা কোয়েশ্চেন, এগুলো কঠিন কিছু না। লেভেল ত্রুটি দেখা যায় না নিচের কোনটাতে? তাহলে আমি যেগুলো পড়ছি তার মধ্যে একটা হবে, যেহেতু আমি লেভেল ত্রুটি পড়ি নাই, তার মানে আমি জানি যে পটেনশিওমিটার হইতেছে নিয়মিত ত্রুটি, তাই না? পটেনশিওমিটারে কোন ত্রুটি দেখা যায়? নিয়মিত ত্রুটি, এটাই অ্যান্সার। আচ্ছা 35 নাম্বারটা আমি এটা ক্লাসে করাইছি, যারা বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আমি আবারও একবার দেখাই দিই। এখানে খেয়াল করো, সেম প্রশ্ন, বলছে সিলিন্ডারের কথা, আয়তনের কথা। তো আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হইতেছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আয়তনের মান দেয়া আছে 4, পায়ের মান আমরা জানি 3.14 সামথিং, বাট যেহেতু এখানে তুমি খেয়াল করো দৈর্ঘ্যের মান দেয়া আছে 7/22, তাই না? এই জন্য আমরা
এটাকে এই কারণেই দেওয়া হয়েছে কারণ পায়ের মানকে 22 সাথে লেখা যায় যাতে কাটাকাটি চলে যায়। তো এটা কাটাকাটি, এটা কাটাকাটি, শেষ পর্যন্ত থাকে হইতেছে আর স্কোয়ারের মান হইতেছে 4, তার মানে আর এর মান হচ্ছে 2, তাহলে ব্যাসের মান হবে 2 গুণ 2 মানে 4। এই অ্যান্সার সবাই পারার কথা, এটা মেডিকেলে আসছে প্রশ্নটা, ঠিক আছে? আচ্ছা ফাইন। এই যে এই প্রশ্নটা আমি এই প্রশ্নটার জন্য খুবই দুঃখিত। এই প্রশ্নটা আসলে লাইক দেখো খুবই দুঃখিত এই কারণে, আমি তোমাদেরকে নিজেই বলছি যে কখনো অপশন কাছাকাছি আসবে না। এটা অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল মিস্টেকের কারণে এই অপশনগুলো কাছাকাছি চলে আসছে। আমি এই জন্য খুবই দুঃখিত। বাট আমি আবারও বলি, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কখনোই ম্যাথের অপশন গুলা কাছাকাছি দিবে না, দিবে না, দিবে না, কারণ তোমার কাছে ক্যালকুলেটর নাই। আর যদি দিয়েও থাকে, যদি মনে করো ভাই দিয়ে দিছে কি করব, দিয়ে দিলে কিন্তু এটা সবার জন্যই সেই। তোমার কাছে যদি এমন কোনো ক্যালকুলেশন থাকে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, ওটা নিয়ে তোমার টেনশন করার কিছু না, এটা কেউই পারবে না। হ্যাঁ, সো ওটা নিয়ে কিছু করার নাই, বাট এরকম অপশন কখনোই দিবে না। এটা আমাদের আমাদের ভুল হয়েছে, আমি দুঃখিত। নেক্সট পরীক্ষা থেকে তোমরা এরকম পাবা না। এটা আসলে প্রশ্ন ঠিক মতো মনে করো মানে মানে বলতে পারো এটা একটা টেকনিক্যাল মিস্টেক, এছাড়া কিছুই না। তো এটা কি পারার কোনো সমস্যা আছে? আমাকে বলছে গোলকের আয়তনের শতকরা ত্রুটি কত। তো গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr কিউব। 4/3πr কিউব আমি তোমাকে শিখাইছিলাম যে ভাইয়া এখান থেকে ডেল বি বাই ভি ইন্টু 100% বের করতে হলে আমাকে কি করতে হবে? ধ্রুবক গুলারে বাদ দাও, মাথায় যা আছে তাকে আগে নিয়ে আসো, ডেল আর বাই আর ইন্টু 100%, তাই না? এটা শেখানো হয়েছিল। তো এখানে ডেল আর এর মান 0.1, তাহলে 3 ইন্টু 0.1 নিচে 5.3 ইন্টু 100, এটাকে ক্যালকুলেশন করলে ওই 5.7 আসবে। এটা পারা কোয়েশ্চেন, টেনশন করার কিছু নাই। বাট কখনো অপশন গুলা কাছাকাছি দিবে না, এটা নিয়ে টেনশন করো না। আচ্ছা, এখন স্ফেরোমিটারের ভাগ সংখ্যা 50, এক পাক ঘোরালে রৈখিক সরণ হয় এত, তাহলে লঘিষ্ঠ গণন কত? আমি কিন্তু ভাই এই প্রশ্নটা ক্লাসে করাইছি যে লঘিষ্ঠ গণনের সূত্র হইতেছে পিচ ডিভাইডেড বাই মোট ভাগ সংখ্যা, পিচ ডিভাইডেড বাই মোট ভাগ সংখ্যা, তাই না? তো এখানে পিচ মানে হইতেছে সরণ আর কি। দেখো সরণের মান দিয়ে আছে 0.5 আর মোট ভাগ সংখ্যার মান দিয়েছে 50, এটাকে ক্যালকুলেশন করলে 0.01 আসে। আচ্ছা আমি একটা কথা বলছিলাম, দেখে তোমরা অ্যান্সার করো। যেটাই পিচ মানে যেটাই লঘিষ্ঠ গণন সেটাকেই কি বলে? সর্বোচ্চ ক্ষুদ্রতম মাপিত দৈর্ঘ্য বলা হয়েছিল। তাহলে আমাকে বলো তো যে এখানে এই স্ফেরোমিটার দিয়ে সর্বনিম্ন কতটুকু মাপা যাবে? একটা স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণনের মান 0.01 মিলিমিটার হলে সেই স্ফেরোমিটার দিয়ে কতটুক ক্ষুদ্রতম মাপা যাবে? 0.01ই হবে। ভেরি গুড কানিশ ফাতেমা, আনজির, জাকারিয়া, যারা যারা অ্যান্সার করতেছো, ভেরি গুড। হ্যাঁ পুষ্পিতা, ঠিক আছে অ্যান্সার। এরকম প্রশ্ন কিন্তু মেডিকেলে আসবে, আসার মতো। আচ্ছা, 1 মাইল কিলোমিটারের দূরত্ব পার্থক্য কত? 609 মিটার। কারণ কি? আমরা জানি যে পড়াইছি 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার, অথবা এটাকে লেখা যায় 1610 মিটার। আর 1 কিলোমিটারে হয় 1000 মিটার, দুইটাকে বিয়োগ করলে হয় হইতেছে 610। 610 অথবা 609 যেটা অপশনে থাকবে সেটাই হবে অ্যান্সার। পারা কোয়েশ্চেন। আচ্ছা, এখন পরে পর্যবেক্ষকের কারণে যে ত্রুটি আসে, এটা কি ধরনের ত্রুটি? এটা অ্যাকচুয়ালি ভাইয়া সার সংক্ষেপ থেকে আসছে। আমি তোমাকে আবারও বলি, সার সংক্ষেপের কিছু ইনফরমেশন আছে যেগুলো ভাই আমাদের বইয়ের ভিতরে নাই, সেগুলো আসলে এমসিকিউ টাইপ প্রশ্ন, ওগুলা কষ্ট করে মুখস্থ রাখা ছাড়া এছাড়া আর কোনো উপায় নেই। কারণ এগুলা ভাইয়া আমাদের বইয়ের ভিতরে কোথাও দেয়া নাই। এই যে লম্বন ত্রুটির টার্নটা, এটা আমাদের অন্য একটা বই থেকে আসছে, এটা আমাদের তফাৎ জৌসারের বই থেকে আসছে। এক্ষেত্রে ভাইয়া পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে সেটা লম্বন ত্রুটি, এটা কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ, কিচ্ছু করার নাই। আচ্ছা, নিচের কোনটা পর্যবেক্ষণ ত্রুটি নয়? হ্যাঁ, এটা হচ্ছে পিছট ত্রুটি, কারণ আমরা জানি পিছট ত্রুটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি, তাই না? তো পর্যবেক্ষণ ত্রুটির ওই যে 5টা ভাগ আছে, দেখো লেখা আছে ব্যক্তিগত, প্রান্ত দাগ, লম্বন, সূচক আর পরিবেশগত ত্রুটি। এটা আমাদের বইয়ের মধ্যে আছে, বলছে পর্যবেক্ষণের কোনটা না, এটাই প্রশ্ন। আচ্ছা, এখন ওই প্রশ্নটা আবারও চলে আসছে, দেখো খেয়াল করো যে একটা মিটার স্কেলের সাহায্যে 1 মিলিমিটারকে মাপা গেলে মিটার স্কেলের লঘিষ্ঠ গণন কত? তাহলে আলটিমেটলি 1 মিলিমিটার পর্যন্ত মাপা যাবে, তাহলে ওটা লঘিষ্ঠ গণন 1 মিলিমিটারই হবে। এটাই একটু আগে পড়াইলাম, তাই না? আচ্ছা ফাইন। আলোর তরঙ্গ তত্ত্ব কে দেন? হাইগেন্স দেন। আচ্ছা বলতো আলোর কণিকা তত্ত্ব কে দেন? কণিকা, আলোর কণিকা তত্ত্ব কে দেন বলতো? পারবা? এটা তোমাদের কোয়েশ্চেন আসছিল মনে হয়। কণা তত্ত্ব বা কণিকা তত্ত্ব সবার প্রথমে যেটা আসছিল নিউটন দেন। ভেরি গুড, তোমরা তো চমৎকার। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা কি এই যে গত ওয়ার্ল্ড কাপে মানে এই ওয়ার্ল্ড কাপে দুটা সেমিফাইনাল যে গেল, তোমরা কি খেলা দেখছো? T20 বিশ্বকাপের অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের খেলা?
অথবা ধরো নিউজিল্যান্ডের সাথে ইংল্যান্ডের খেলা দেখছো? তো তোমরা কি খেলাটার মধ্যে খেয়াল করছিলা যে খেলাটা কিন্তু, আমি যদি অস্ট্রেলিয়ার খেলা নিয়ে বলি, অস্ট্রেলিয়া কিন্তু হারা হারা অবস্থায় ছিল। তুমি কি জিনিসটা দেখছো? ফাহিম রেজা দেখছি, হ্যাঁ দেখছি। অস্ট্রেলিয়া হারা হারা অবস্থা, টিভি অফ করে দিয়েছি ভাইয়া। কেন টিভি দেখা অফ করে দিছো? অবশ্যই দেখো, আমি তোমাকে এইটার অ্যান্সার একটু পরে দিই, তার আগে বলি খেলা নিয়ে বলে নিই। অস্ট্রেলিয়ার 95 রানে 5 উইকেট চলে গেছিল। আমি একটু এখানে লিখি, কেউ কিছু মনে করো না, হ্যাঁ। 95 রানে 5 উইকেট চলে গেছিল, টার্গেট 177। ওই অবস্থা থেকে অস্ট্রেলিয়া দেশের বা পুরা ক্রিকেট ওয়ার্ল্ডের কেউ কি কখনো ভাবছে এই ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া? নিজে একটু কমন সেন্স খাটায় বলো, সম্ভব না তো, কারণ 30 বলে লাগে 60, 30 বলে 60, আরো বেশি। কেউ ভাবেও নাই। বাট কে ভাবছিল? ওই দুইজন ভাবছিল। একজন হইতেছে আমাদের ম্যাথিউ ওয়েড, আর একজন হচ্ছে স্টয়নিস। ওই দুইজন ভাবছে, ধৈর্য ধরছে যে না, দেয়ার ইজ এ চান্স, আমরা ওয়াই নট, ওয়াই নট উই ট্রাই, দেয়ার ইজ এ চান্স, আমাদের ট্রাই করতে দোষ নাই। তারা ট্রাই করছে, তারা পিচে ছিল, ধৈর্য ধরছে, শেষ পর্যন্ত ছিল এবং ম্যাচটা জিতছে। তুমি তোমার নিজের কন্ডিশনটাকে অস্ট্রেলিয়ার সাথে চিন্তা করো। অস্ট্রেলিয়া যদি ওই ম্যাচ জিততে পারে, তুমিও সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পাইতে পারো। কথা বুঝতে পারছো? সো এখান থেকে কিন্তু শিখার আছে অনেক কিছু। দেখো, লাইফের সবকিছু থেকে শিখার আছে। তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দাঁত কামড়ায়া থাকো, মেডিকেলে চান্স আসবে। এখন তোমার যদি আগেই মনে হয় না পাবো না পাবো না, কি দরকার পড়ার, কি আছে না আছে, তুমি কখনোই পাবা না। হ্যাঁ, আমি সেকেন্ড টাইম ছিলাম, তো এই জন্য বলতেছি যে দেখো, লাইফে সবকিছু থেকে শিখার আছে। টিভি দেখা বন্ধ করে কেন দেবা? তোমার লাইফের সবকিছু নর্মাল রাখতে হবে, হ্যাঁ। তুমি দুনিয়াটাকে মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টটাকে এত সিরিয়াসনেসও দেওয়া যাবে না যে নিজের লাইফ নষ্ট করে থাকা, হ্যাঁ। সো আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে অবশ্যই সবকিছুই করবা এবং সবকিছু থেকে শিখার আছে। এটাই কথা, যে তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকো, সবকিছু অ্যাচিভ করা সম্ভব, এবং নিউজিল্যান্ডও তাই করছে। সো এটাই বললাম, এবং এরকম আরো অনেক এক্সাম্পল আছে, হ্যাঁ। তো আমার এটা একটা এক্সাম্পল, তো তুমি পারবা, ওয়াই নট। আপনি কোন ইয়ারে সেকেন্ড টাইম দিয়েছেন? তুমি এই কোশ্চেনটা কেন করছো আমি জানি না। তুমি হয়তো বা এই কোশ্চেনটা করছো এই কারণে যে আপনার কি 5 নাম্বার কাটতো কি কাটতো না। না, আমার সময় 5 নাম্বার কাটতো না। আমি 13 14 আমি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেকেন্ড টাইম 14 সালে দিছি। সেকেন্ড টাইম আমি 13 এইচএসি ব্যাচ ছিলাম, তখন 5 কাটতো না। বাট এই 5 কাটা নিয়ে তোমাদের অনেকের যে অনেক কথা, আমি এটা লাস্ট একটা ব্যাখ্যা দিয়ে দিই, যাতে এটা অনেককে আমার যারা ক্লাস পাইছো পাইছো, যারা পাও নাই তাদের জন্য দিই। তুমি দেখো, এখানে কি এমন কেউ আসো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যার ধরো, আমি জাস্ট বলি, ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি 90 হায়েস্ট ওঠে, জাস্ট কথার কথা, ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টে হায়েস্ট ওঠো 90, হ্যাঁ, 90 হায়েস্ট উঠলো। তুমি কি জানো এই যে 90 থেকে 80 পাওয়ার মধ্যে মানুষ থাকে 120 জন। জাস্ট আমি একটা ওভারঅল ধারণা দিচ্ছি, 120 জন থাকে, এরা সবাই ডিএমসি। এরপরে ধরো যদি 80 থেকে 75 চিন্তা করো, এখানে থাকে মনে করো 700 জন। 75 থেকে 70 যদি চিন্তা করো, এখানে থাকে হইতেছে আমাদের 1000 জন। বুঝো কিন্তু, তাহলে 1000, 1700, 1800 স্টুডেন্ট এই 70-এর মধ্যে থাকবে, হ্যাঁ। এরপরে এখান থেকে শুরু হয় কম্পিটিশন। এখানেও মনে করো 2000, এখানে মনে করো একেবারে মেইন কম্পিটিশনটা একদম হাজার হাজার। তার মানে কম্পিটিশন যারা 5 মার্ক কাটানোর টেনশন করতো, তাদের টেনশনটা কিন্তু এইখানে। তুমি চিন্তা করো, তুমি যদি এখানে সেকেন্ড টাইম ক্লাস করতেছো, তোমার কি এখানে এখন 65 পাওয়ার টার্গেট, যে ভাই আমি 65 পাইতে চাই? তোমার কি এরকম টার্গেট? তা তো না। কথাটা বুঝছো? তোমার টার্গেট 90, 90 না হলে 80 তো টার্গেট। আমি 80 পাবো। তুমি যদি 80 পাও, 5 কেটে 75, যদি আরো বেশি কাটে আরো কম। তুমি কিন্তু এখানেই থাকতেছো, মানে বাংলাদেশের প্রথম 4টা মেডিকেল কলেজের মধ্যে থাকতেছো। আমি যেই মার্ক পেয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছি, হ্যাঁ, সেইখান থেকে 5 মার্ক কাটলেও আমার সোহরাওয়ার্দী মেডিকেল থাকতো। কথাটা কি বুঝতে পারতেছি? তার মানে তুমি যদি ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়ানোর থাকে, 5 মার্ক কাটলেও তোমার খুব একটা বেশি পিছাবে না। সো তুমি যদি 5 মার্ক নিয়ে চিন্তা করতে করতে পড়াশোনার প্রতি হ্যাম্পার দাও, এটা তোমার নিজের লস, হ্যাঁ। আচ্ছা, যেদিন ক্লাস হয় সেদিনের পরের দিন একটা চাপ, যত ভালোভাবে কিন্তু পরে উইকে সেটা পড়াটা তো ভালো মনে থাকে না, নতুন নতুন মনে হয় না। তোমার পড়াটা মনে থাকে না কথাটা ঠিক না, মনে থাকে বাট তুমি মনে করতে চাও না। তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যখন মানে কখনো কি ভাবছো এটা, যে আমরা যখন এইচএসসি পরীক্ষা যখন, তোমরা তো দাও নাই বললা, যেটা যে কোনো পরীক্ষার সময়, এখন মনে করো আমরা যখন যে পরীক্ষাটা দিই, আমরা কিন্তু ওটা দিয়েই, ওটা নিয়েই চিন্তা করি, ওটা নিয়ে আমাদের ব্রেইন ইউজ করি।
তো তুমি যখন আজকে ভৌত জগৎ পড়লা, কালকে যখন নতুন একটা চ্যাপ্টার পড়বা, তখন কিন্তু তোমার মাথায় ভৌত জগৎ থাকবে না, তখন অন্য চ্যাপ্টার থাকবে, এবং তোমার কাছে সাইকোলজিক্যাল মনে হবে তোমার হয়তো ভৌত জগতে কিছু মনে নাই। বাট তুমি যদি ওইভাবে আবার চিন্তা করতে যাও, ভৌত জগৎ নিয়ে তুমি যদি মনটা আবার কনসেন্ট্রেশন দাও, দেখবা ঠিকই মনে পড়তেছে। তুমি যতটুকু পসিবল পড়তে থাকো, রিভিশন দিতে থাকো, রিভিউ এক্সাম দিতে থাকো, মেডিকোর সাথে থাকো, ভাই আর কিচ্ছু লাগবে না। আমি বললাম তো, আমি পাইছি, মেডিকোতে আরো অনেকেই পাইছে, মেডিকোর সাথে থাকো, তোমরা পাবা। বাট একটা কথা ভাই, বেশি বেশি যে মানে প্রবলেম, মানে একটা জিনিসটা বেশি টেনশন করা যাবে না, যে ভাইয়া কি আছে জীবনে, কি হবে, মারা যাবো, এগুলো করা যাবে না। হ্যাঁ, তো আগের ক্লাসে তো অনেক কিছু বলার সুযোগ হয় নাই, তোমাদের সাথে কথাবার্তা বলার সুযোগ হয় নাই, এখন অফলাইন, এই জন্য কথাগুলো বললাম, কেউ কিছু মনে করো না। বাট হ্যাঁ, তো আমরা আরো অনেক কথাবার্তা বলবো, ক্লাসটা শেষ হোক। 1 ন্যানোমিটারে কত মিটার, এগুলো ভাই পড়ার কিছু নাই। 45 নাম্বারটা দেখো, 45 নাম্বারটা হইতেছে আমাদের সূত্র একটা, এই সূত্রটাকে মনে রাখলেই চলবে। পিচ পাই এটা পড়াইছি, সূত্রটা মুখস্থ কোনো কিছু না। সর্বাপেক্ষা ছোট একক কোনটা, অ্যাটোমিটার, এগুলো তোমরা পারো। বিনা প্রমাণে কিছু মেনে নেওয়াকে স্বীকার্য বলে, এটা আমাদের সার সংক্ষেপের ইনফরমেশন। আচ্ছা, এই 48 নাম্বারটা ওই সেম প্রশ্ন, অতটুকুই মাপা যাবে। হ্যাঁ, 1 মাইলে কত কিলোমিটার, 1.61 কিলোমিটার পড়াইছি। হ্যাঁ, নিচের নিক্তি, নিক্তির ত্রুটি কোন ত্রুটি, লেভেল ত্রুটি। সাধারণ নীতিতে লেভেল ত্রুটি পাওয়া যায়, সিম্পল কথা। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলা হয়, দেখো এখানে আবার সূত্র চলে আসছে। মানে একই প্রশ্নের মধ্যে আমরা তত্ত্ব পাইছি, সূত্রও পাইছি। এখন ব্যাপারটা হইতেছে ভাই এই, আমি তোমাকে এটা আমাদের জন্য, এটা আমাদের ক্ষেত্র থেকে ভুল আসছে, তোমরা হয়তো এখানে অনেকে কম মার্ক পায়, অনেকে দুঃখ টুক্ষ করতেছো, ভাইয়া কম পাইছি। তোমার এখানে তো ভালো পায় লাভ নাই, তুমি মেইন জিনিস, আমার এখানে মেইন শিক্ষা হইতেছে আমরা শিখে নিব, ঠিক আছে? শিক্ষাটাই মেইন। হ্যাঁ, তত্ত্ব হবে এটার অ্যান্সার, সূত্র না। হ্যাঁ, এটা অ্যান্সার তত্ত্ব হবে। আচ্ছা ফাইন। এগুলো ফ্যারাডে আবিষ্কার করছে, আপেক্ষিক আবেশত্ব, এগুলো কঠিন কিছু না। 53 নম্বর কোয়েশ্চেন, নিক্তি অনুভূমিকে না থাকলে কি? আচ্ছা, মনীষা দাস প্রশ্ন করছে, নিক্তি অনুভূমিকে না থাকলে কি? লেভেল ত্রুটি, এটা তোমার নিক্তি কিরকম করে থাকতেছে দেখার দরকার নেই। হ্যাঁ, তুমি যে আমরা পড়াইছিলাম না যে সাধারণ নিক্তিতে কোন ত্রুটি দেখা যায়, লেভেল ত্রুটি দেখা যায়, ওইখান থেকে মনে রাখো। ওটাই। আচ্ছা, কাজ শক্তি তার মাত্রা ও একক একই। বলো তো কাজের একক কি? যারা যারা ক্লাস করতেছো, কাজ ক্ষমতা শক্তি নিয়ে রিভিশন মারি চলো তো, কাজের একক কি? জুল। আচ্ছা, শক্তির একক কি? জুল। আচ্ছা, আমাকে বলো তো কাজ মানে কি? কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস মানে বল ইন্টু সরণ, তাই না? মনে পড়ে, বল ইন্টু সরণ। আবার আমরা জানি বল মানে কি? বল মানে হইতেছে এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। তার মানে এটাকে তুমি যদি চিন্তা করো যে এটার অভিকর্ষীয় একক কি, তোমাকে ক্লাসে পড়ানো হয়েছিল কাজের অভিকর্ষীয় একক কি, সেটার অ্যান্সার কি হবে? কাজের অভিকর্ষীয় একক কি, কেউ কি অ্যান্সার করতে পারবা? মনে আছে? কেজি মিটার। ভেরি গুড, শরীফ অ্যান্সার করছে কেজি মিটার। হ্যাঁ, এগুলো তো আগের পড়াগুলো একটু রিভিশন দিলাম আর। আচ্ছা ফাইন। এবং মাত্রা হইতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, এখন আর কোন প্রশ্ন নাকি এখানে কোনো প্রবলেম আছে দেখো তো, একটু খেয়াল করতে থাকো। 55-56, কোম্পানির মুখে পিছট ত্রুটি আছে অনুভূমিকে না থাকলে। অন্য রাইটারের বইতে এমসিকিউ, বাট ইশাক স্যারের সারসংক্ষেপে লেভেল। আচ্ছা, একজন বলছে কম্পেনিয়ন বুকে পিছট ত্রুটি আছে অনুভূমিকে না থাকলে। অন্য রাইটারের বইতে, অন্য রাইটারের বইয়ের এমসিকিউতে, বাট ইশাক স্যারের সারসংক্ষেপে লেভেল। ইশাক স্যারের থেকেই শিখতে হবে, এটা লেভেলই হবে। হ্যাঁ, লেভেল ত্রুটি আনসার হবে। আচ্ছা, একটি সূক্ষ্মতারের ব্যাস কোন যন্ত্রটি দিয়ে পরিমাপ করবে? এটাও আমাদের আলটিমেটলি ভাইয়া স্ক্রু গেজ দিয়া, খুবই সূক্ষ্ম স্ক্রু গেজ, এটা বইয়ের ইনফরমেশন, এগুলো বোঝানোর কিছু নাই। এগুলা এই কোন প্রশ্নে আর তেমন কিছু বোঝানোর নাই ভাইয়া। আমি তোমাকে অন্য কিছুতে চলে যাবো আস্তে ধীরে। দেখো তো কোন প্রশ্নে কোনো প্রবলেম আছে কিনা, একটু দেখে দেখে আমাকে বলো। ফ্লাক্সের একক কি? ক্যালকুলাস কে আবিষ্কার করেন? প্রতিফলক টেলিস্কোপের আবিষ্কারক কে? নিচের কোনটি মৌলিক একক? একজন কোয়েশ্চেন করছে ভাই নিচের কোনটি মৌলিক একক, এখানে কেন কে আসলো, কে কেন আসলো? ভাই দেখো, প্রথম কথা, এটা বহু নির্বাচনী প্রশ্ন থেকে দিছে, এটার কোনো ব্যাখ্যা যদি তুমি মনে রাখতে চাও এভাবে মনে রাখতে পারো যে কে যেহেতু ক্যালভিন, ক্যালভিন তাপমাত্রার একক, মৌলিক রাশি একটা তাপমাত্রা, একটা মৌলিক রাশি এসআই পদ্ধতির, এই জন্য ক্যালভিন হইতেছে মৌলিক একক। এভাবে মনে রাখতে হবে, কিছু করার নাই। আচ্ছা ফাইন। এখন এখানে ভর বেগের মাত্রা কি? ভৌত জগতের উপাদান না কোনটা? এটা তো পারা কোয়েশ্চেন, কঠিন কিছু না। এখানে আর কোন প্রশ্ন কি প্রবলেম দেখানোর মতো আছে? দেখো তো একটু, দেখো তো কোন প্রশ্ন কি মনে হয় যে ভাইয়া, ভাইয়া মাত্রা এককের ছক শুধু দাগানো করলে পারা যাবে না? আপাতত, আপাতত দাগানো গুলা পড়লেই হবে, বাট ওভারঅল সবার শেষে সবই পড়তে হবে। আচ্ছা, একজন বলছে একা লোকবর্ষ কত কিলোমিটার? তবিয়া, এটা তো তোমাদের বইতেই দেয়া আছে। হ্যাঁ, প্রশ্নের পিডিএফটা দিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা,
তোমাদের আমি এটা নিয়ে একটা অ্যান্সার বলে দিই ভাইয়া, তোমরা এটা নিয়ে টেনশন করো না, তোমরা তো আলটিমেটলি অফলাইনে ক্লাস করলে প্রশ্নটাই পেয়ে যেতে, তাই না? হ্যাঁ, প্রশ্নটাই পেয়ে যেতে। হ্যাঁ, বইয়ে ভুল আছে, ঠিকটা শিখবা, ভুলটা শিখবা না। বইয়ের ভুলটা বলতে কি, এটা তুমি দেখবা এই ইনফরমেশনটা আমাদের ইয়াতেও আছে, ফিজিক্সের সেকেন্ড পেপারে বইতেও আছে, সেখানে যেটা আছে সেটাই শিখবা। একদম হচ্ছে প্রশ্নের পিডিএফ, প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলোর হার্ড কপি হয়তো বা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, টেনশন করার কিছু নেই। আচ্ছা, এখন আপাতত যদি তোমার মনে হয় প্রশ্নটা দরকার, সবার শেষে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের ক্লাসের অবশ্যই, তোমরা চাইলে কেন দেওয়া হবে না, এগুলো টেনশন করার কিছু নেই, আমরা গত বছরও দিছি, এবারও দিব। হুম, টেনশন করো না। আর তাছাড়া তোমরা আপাতত যখন পরীক্ষা দিচ্ছ, আমার সাথে সাথে এখন সলভ ক্লাস করতেছো, তোমরা ওই ইনফরমেশন গুলো বইয়ের মধ্যে দাগাই ফেলো বা একটা খাতার মধ্যে লিখে ফেলো, তাইলে তো পড়াটা হয়ে যায়। গ্রুপে দেওয়া হবে কিনা আমি এটা বলতে পারলাম না ভাইয়া, তবে গ্রুপে তো ভিডিওটা থাকবেই, তুমি তো ভিডিওর মধ্যে থেকে কোয়েশ্চেনটা দেখতে পারো, যদি একসাথে তোমার দেখতে কষ্ট হয়। আমি এটা সলভ ক্লাস করার নিয়ম হইতেছে ভাইয়া, বইটা নিয়ে বসা, কোন কোন প্রশ্নের প্রবলেম ওটা লিখে ফেলা, বইয়ের সাথে দাগাবা অথবা খাতার মধ্যে লিখে ফেলা, এটাই নিয়ম। কারণ প্রশ্ন তো তোমাকে যখন এখন প্রশ্ন নিয়ে নিলে সমস্যাটা কি হবে, পরবর্তীতে তুমি কিন্তু এই প্রশ্নের পরীক্ষা দিতে পারবে না। আমি যখন সেকেন্ড টাইম একদম মেডিকেল পরীক্ষার আগে রিভিশন মারতাম, তখন ওই চ্যাপ্টার গুলো পড়া শেষ করে এই এক্সামের আবার পরীক্ষা দিতাম। হ্যাঁ, তো এগুলা তোমরা এখনই নিও না, বাট খাতার মধ্যে লিখে রাখলে ভালো। আচ্ছা ফাইন, স্পেশাল এক্সাম 1 কুইন্টালে কত কেজি? 100 কেজি। 1 কুইন্টালে 100 কেজি। নিচের কোনটি সুসংগত পদ্ধতি? এটা একটা তোমাদের জন্য নতুন প্রশ্ন ছিল। হ্যাঁ, সুসংগত পদ্ধতি হইতেছে MKSA। সুসংগত পদ্ধতি হইতেছে MKSA। হ্যাঁ, আচ্ছা বলো, ম্যাট্রিক পদ্ধতি কোনটা বলো তো? ম্যাট্রিক পদ্ধতি কোনটা? সিরিজ। আচ্ছা, একজন বলছে ভাই একটা সিরিজ আছে যে পারসেক, এই যে আফিয়া আঞ্জুম, তুমি যে প্রশ্নটা করছো, এটা কম্পেনিং বুকটা, এটা আমাদের অনুশীলনের এমসিকিউতেই ভুল দেয়া আছে, এটা বইতে যেটা ঠিক আছে ঠিকটাই শিখবা। ঠিকটা শিখবা, অ্যান্সার দিলাম। আর একজন মাঝখানে বলছিল 13 নাম্বার কোয়েশ্চেন, 16 নাম্বার কোয়েশ্চেন, 16 নাম্বার কি এইখানকার 16 নাম্বার প্রশ্ন, মানে এই স্পেশালে 16 নাম্বার প্রশ্ন নাকি আগের প্রশ্ন 16 নাম্বার প্রশ্ন? একটু বইলো। হ্যাঁ, আচ্ছা, ত্রিমাত্রিক কোণ স্টেরিডিয়ান। মেট্রিক পদ্ধতির ভরের একক কি? মেট্রিক মানে কি সিজিএস না? মেট্রিক মানে তো সিজিএস, সিজিএস এর ভর কি? গ্রাম। আচ্ছা, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে করা হয় না নিচের কোনটাতে? এটা তোমাদের কোথায় আছে? ফ্যারাডের মধ্যে আছে, ওই বিজ্ঞানীগুলোর মধ্যে, সেখানে লেখা আছে যে, দেখো লেখা আছে তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ, ধাতু নিষ্কাশন, হ্যাঁ, ধাতু বিশুদ্ধিকরণ, এগুলাতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। অধাতু কিন্তু না, অধাতু কিন্তু এখানে না। হ্যাঁ, 1 টনে কত পাউন্ড এটা কি একটু বলবেন? 1 টনে যত পাউন্ড, এটা হইতেছে আমাদের, এই দেখো 2240 পাউন্ড, লিখে রাখো 1 টনে হচ্ছে 2240 পাউন্ড। আর 1 টনে কত কেজি বলো তো, নিজেই বলো, 1 টনে কত কেজি? 1016 কেজি, 1016 কেজি। আর পাউন্ডে নিলে 2240 পাউন্ড, ঠিক আছে? আচ্ছা ফাইন, নিচের কোনটি পদার্থবিজ্ঞানের শাখা না? আমি পড়াইছি এটা জীব সম্পদ বিজ্ঞান। হ্যাঁ, আচ্ছা, পদার্থবিজ্ঞানীকে একটা ভাগে ভাগ করেছে, চলে আসে। এক ফার্মিতে কত মিটার? 10⁻⁻15 মিটার। এটা মুখস্থ রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আলোর ব্যতিচার টমাস ইয়ং। টমাস ইয়ং এর সালটাও মনে রাখতে হবে। কেউ কি বলতে পারবা না দেখে যে আলোকের ব্যতিচার টমাস ইয়ং কত সালে আবিষ্কার করছে? ফিজিক্স সেকেন্ড পেপারে আছে, কত সালে আবিষ্কার করছে, এখানেও দেয়া ছিল, যারা বুদ্ধিমান, 1854। একজন বলছে 1801 শাওন, হ্যাঁ ভেরি গুড, 1801 সালে। 1800 টমাসিয়ান, এটা কিন্তু ইম্পর্টেন্ট সাল, 1801 সালে ব্যতিচার আবিষ্কার করেন। পরিমাপে কয় ধরনের ত্রুটি দেখা যায়? 5 ধরনের। যান্ত্রিক ত্রুটির প্রকারভেদ কোনটা? পলাশ, তাই না? পলাশ, পিছহট, লেভেল, শূন্য। বাকি 3টা হইতেছে আমাদের কোন ত্রুটি বলতো? সূচক ত্রুটি, শূন্য দাগ ত্রুটি, লম্বন ত্রুটি কোন ত্রুটির মধ্যে ছিল? সেটা ছিল পর্যবেক্ষণ ত্রুটির মধ্যে ছিল। হ্যাঁ, এটা আমার হয়তো ক্লাসে ডিটেলস বলা হয় নাই। স্থায়ী ও অস্থায়ী কণিকাকে ভেঙে কি পাওয়া যায়? কোয়ার্ক। দেখো কেমনে আসছে, পদার্থকে ভাঙলে পাওয়া যায় অণু, অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় স্থায়ী ও অস্থায়ী কণিকা, তাদেরকে ভাঙলে পাওয়া যায় কোয়ার্ক। আচ্ছা ফাইন, ভৌত জগতের উপাদান কয়টা? 4টা। নিচের কোনটি কঠিন পদার্থের বিশেষ ধর্ম না? তাহলে কঠিন পদার্থের বিশেষ ধর্ম না, আমাকে বলো তো পৃষ্ঠটান কোন পদার্থের বিশেষ ধর্ম? পড়াইছি। পৃষ্ঠটান বা তলটান বা সারফেস টেনশন কোন পদার্থের? তরল পদার্থের। ভেরি গুড, তাহলে বাকি এটা হবেই না, বাকিগুলো হবে কঠিন পদার্থের। জলীয় বাষ্প মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। হ্যাঁ বলো তো, ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? অ্যান্সার করতে পারবা? বায়ুর চাপ। ভেরি গুড। থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? থার্মোমিটার, তাপমাত্রা। ভেরি গুড। হ্যাঁ, এখানে এই যে নিচের কোন উক্তিটি মিথ্যা? তলটান কঠিন পদার্থের বিশেষ ধর্ম, এটা ঠিক না, মিথ্যা।
নিউক্লিয়াসকে ভাঙ্গা হয় কার মাধ্যমে? রিঅ্যাক্টর মাধ্যমে। বায়োচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার পরীক্ষাতে আসছিল। আচ্ছা, 1 পারসেকে কত আলোকবর্ষ? 3.26। হ্যাঁ, তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটাকে মনে রাখতে হবে। 1 পারসেকে কত আলোকবর্ষ? 3.26। আচ্ছা, এটা তো আমি পড়াইছি আতশ দিয়ে, তাই না? নিচের কোন উক্তিটি মিথ্যা, আমি এটা আতশ দিয়ে পড়াইছি। আমি পড়াইছিলাম যে আতশ মাইনাস এদিকে গেলে না হবে। সকল অনুকল্পই তত্ত্ব না, সকল তত্ত্ব সূত্র না। তাহলে সকল তত্ত্বই সূত্র, এটা ঠিক না, এটা অ্যান্সার। হুম। আচ্ছা, নিচের কোনটা মৌলিক একক না? মৌলিক একক কোনটা? দৈর্ঘ্য, ভর, সময়। মনে রাখলাম কেমনে? সিজিএস। সিজিএস মানে কি? সি মানে সেন্টিমিটার দৈর্ঘ্য, জি মানে গ্রাম, ভর, এস মানে সেকেন্ড, সময়। নিচের কোন রাশিটির মাত্রা দৈর্ঘ্যের মাত্রা সমান আলোকবর্ষ? কারণ আলোকবর্ষ একটা দূরত্ব, দূরত্ব মানে দৈর্ঘ্য, দূরত্বের একক মিটার হইতে পারে, দৈর্ঘ্যের একক মিটার হইতে পারে, তাই না? এই জন্য সমান। এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। যারা পারছো, এটা কি সবাই পারছো? এটা কার কার ভুল গেছে একটা বলো তো, যে ভাই আমার ভুল গেছে। যাদের যাদের ভুল গেছে, দেখো ভাইয়া, নিয়ম হচ্ছে তুমি চ্যাপ্টারটা দাগানো অংশ পড়ো, অনুশীলনের এমসিকিউ দেখো কোনগুলা প্রবলেম আছে। সব অনুশীলনের এমসিকিউ নিয়ে মাথা ঘামাবে না। আমি তোমাকে যতগুলা করাই দিছি, এখন এরপরও আমি দেখলাম অনেকে এর বাইরে থেকেও অনেকে অনেক কোয়েশ্চেন দিছো, এতে কোনো প্রবলেম নাই। আমার কথা হইতেছে ভাইয়া আমি তোমাকে সলভ করেই দিব, বাট পরীক্ষার আগে এমন কোনো ইনফরমেশন মাথায় নেওয়া যাবে না যেটা তোমার মাথায় কঠিন সমস্যা ঘটাবে। হ্যাঁ, তো এই জন্য বেশি কিছু পড়া যাবে না, যতটুক দরকার ততটুকুই পড়বা, এটা মাথায় রাখবা। আর যে কোনো সমস্যাতে এখানে যারা যারা ক্লাস করতেছো, ভাই আমি খুবই 64 জন ক্লাস করতেছো, 19 জন আসো ফেসবুকে, তোমরা অনেক কষ্ট করে ক্লাস করতো, সেই জন্য থ্যাংক ইউ। আমার খুবই মন খারাপ যে তোমাদের সাথে সামনাসামনি ক্লাস নেওয়া হইলো না। খুবই ইচ্ছা ছিল সামনাসামনি ক্লাস নিব, আবারও যখন কোচিং খুলবে অবশ্যই নিব। বাট কথা হইতেছে যে আহ, যে কোনো সমস্যাতে আমাকে নক করবা। হ্যাঁ, আমার আম, ধরো যে কোনো প্রবলেমে ফেসবুকে বলো বা নাম্বার নিয়ে রাখতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাকে হেল্প করবো যে কোনো বিষয়। হ্যাঁ, কোনো আমাদেরকে যে কোনো ভাইকে তুমি বলবা, তারা অনেক হেল্পফুল। হ্যাঁ, আচ্ছা, এসআই পদ্ধতির মৌলিক রাশি কয়টা? 9টা। এক এক্সট্রা ইউনিটে কত সেন্টিমিটার? এগুলো তো দাগাই দিছিলাম। মেট্রিক পদ্ধতি কোনটা? সিজিএস। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ এস এর এসআই একক কি? যেহেতু চক্রগতির ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ, এর একক মিটার, সবাই পারার কথা। আচ্ছা, এন্ট্রপির একক কোনটা? জুল পার কেলভিন। কম্পাঙ্কের মাত্রা 1 মিলিমাইক্রনের কত? এগুলো সব পারা জিনিস, দাগানোর জিনিস। 1 বছরে কত সেকেন্ড? এগুলাও ওই জায়গাটার ইনফরমেশন। তুমি কি খেয়াল করছো কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসছে? মেডিকেলে কিন্তু এই চ্যাপ্টার থেকে মাত্র 2টা প্রশ্ন আসবে। সো এখানে এত এত প্রশ্ন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তুমি সলভ করে যাও জাস্ট। দেখবা কি পরীক্ষার হলে চলে আসছে, পারছো তুমি, কারণ একবার এটা সলভ করা হয়েছিল। এই জন্য। আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেয়া যাবে? যদি লাগে ভুলে যান না। তুমি একজন জিজ্ঞেস করছো নাম্বার, একজন নাম্বার জানতে চাইছে। আচ্ছা, আমি তো এটার অ্যান্সার দিয়েছি ভাইয়া, নাম্বার এভাবে অনলাইন ক্লাসে তো কখনো দেয়া হয় না, নিয়ম নাই। তোমরা যে যে ব্রাঞ্চে থাকো, যে যে ব্রাঞ্চে ভর্তি আছো, সেই ব্রাঞ্চের যে ম্যানেজার ভাইয়া আছে, ওনার কাছে আমাদের যার নাম্বার লাগে চাবা, উনি দিয়ে দিবে। আমাদের নাম্বার দিতে কোনো নিষেধ নাই, বাট ক্লাসে দিয়েটা কেমন দেখায়, ওটাই আর কি। আচ্ছা, তো এটা তো ক্লাসে করাইছি যে 4/3 আয়তন পরিমাপে ভুল বের করতে হলে কি দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে, তাই না? আমাকে বলো তো, এই প্রশ্নটাই যদি বলতো যে ক্ষেত্রফলের ত্রুটি কত হবে, অ্যান্সার কত হইতো? বলতো, এই 39 নম্বর প্রশ্ন যদি বলতো ক্ষেত্রফলে কত ভুল হবে, অ্যান্সার কি হইতো? 4 হবে। অ্যান্সার হবে 4। ভেরি গুড, 4 হবে অ্যান্সার, কারণ 2 দিয়ে গুণ করতে হবে। রোধের একক ওহম। এক, হ্যাঁ, এগুলো ভাই পারা জিনিস, এগুলো নেমে আর কোনো সময় নষ্ট করবো না। কণিকা তত্ত্ব হেক্টর, স্মৃতিবিদ্যার আবিষ্কারক কে? গ্যালিলিও। রোধাঙ্কের একক ওহিম মিটার। হ্যাঁ, আচ্ছা, রোধাঙ্কের একক ওহম মিটার। আচ্ছা, রোধাঙ্কের কি অন্য কোনো একক আছে? আমাকে কি কেউ বলতে পারবা? রোধের গুণাঙ্ক কি অন্য কোনো একক আছে কিনা? কেউ কি আমাকে এটা বলতে পারবা? না থাকলে সমস্যা নেই, না থাকলে নাই। ভেরি গুড, একজন লেখছে ঋত্বিক পল। ঋত্বিক পল, তুমি তুমি নটরডেমের না? ভালো আছো তুমি? আচ্ছা, 1 গিগাহার্জ মেগাহার্জ অনুপাতের নিচের কোনটা সমান? এটা দেখো ব্যাখ্যা দিয়ে দিছি। 1 গিগাহার্জ হইতেছে 10⁹, মেগাহার্জ 10⁶, এদের উপর 3। এগুলো পারার কথা, বইয়ের প্রশ্ন। আবারও 49 নাম্বারটা আসছে। লেভেল ত্রুটি কোনটাই দেখা যায় না? স্লাইড ক্যালিপার্সে, কারণ স্লাইড ক্যালিপার্সে শূন্য ত্রুটি দেখা যায়, তাই না? স্লাইড ক্যালিপার্সে শূন্য ত্রুটি দেখা যায়। তো আমাদের এই পরীক্ষা নিয়ে আমরা যেই ধরো প্রথম পরীক্ষায় 75টা প্রশ্ন, এটাতে 50 125টার মতো প্রশ্ন আমরা সলভ করছি, 135টার মতো প্রশ্ন সলভ করছি। এই প্রশ্নগুলা মানে এর বাইরে থেকে আসার তো আর কিছু নাই। দাগানো অংশ পড়ো, লেটস প্র্যাকটিস সলভ করো, এরপরে তো অনেক প্রশ্নই থাকে, তাই না ভাইয়া? আমার ওই তপন স্যারের বই ইনফরমেশন আছে, এটা পারি না, ওটা পারি না। ভাইয়া দেখো,
কঠিন কঠিন ম্যাথ, মেডিকেলে ম্যাথ আসবে এই দুইটা, মেডিকেলে 20টা প্রশ্নের মধ্যে ম্যাথ আসবে দুইটা। তো দুইটা প্রশ্নের জন্য তুমি এত পাগলের মতো মাথা নষ্ট করো না, তুমি থিওরি পড়ো, ম্যাথ যা দাগানো আছে তা করো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আমি কি জিনিসটা বুঝতে পারছি? আমি কি করতাম জানো, আমি যখন সেকেন্ড টাইম কোচিং করতাম, আমি যে ম্যাথটা মনে হইতে পারবো না সেটা আমি দেখতামই না, কারণ আমি যে ম্যাথটা দেখে দেখে পারতেছি না, তো যে ম্যাথটা আমি দেখে দেখে পারতেছি না সেই ম্যাথটা না দেখে কেন পারবো? তাই না? একজন বসে 1 বছরে কত সেটা আবার একটু বলেন, এটা আমাদের। তোমার কাছে কি ভাইয়া বই নাই? তুমি কি যে আমাকে কোশ্চেনটা করলো, তোমার কাছে ইসাক স্যারের বই নাই ভাইয়া? ইসহাক স্যারের বইতে এটা দেয়া আছে, হ্যাঁ, এই দেখো 30 নাম্বার কোশ্চেন, এটা ইসহাক স্যারের বইতে 1.6 আর্টিকেলের মধ্যে দেয়া আছে, ওই যে অন্যান্য ছোট বড় ও নভমণ্ডল এককের মধ্যে 1 বছরে 3.156 ইন্টু 10⁷ হ্যাঁ, দাগানো পিডিএফ দেয়া হয় না। আমার অ্যানোটেড ক্লাসটা তো দেয়া হয়েছে, আমার অ্যানোটেড ক্লাসের মধ্যেই তো সব আছে, অ্যানোটেড ক্লাসের মধ্যে তো প্রত্যেকটা পেজ আছে, আছে না? আমাকে একটু বলো তো, অ্যানোটেড পেজে কি এমন কোনো পেজ আছে যেটা নাই বইতে? নাই তো। তো ওটার মধ্যে আর দাগানো পিডিএফ জনি ভাইয়া তোমাদেরকে সুন্দর মতো দাগিয়ে দিবে। হ্যাঁ, এটা নিয়ে একটু অপেক্ষা করতে হবে, তবে তোমাদের কাছে তো বই আছে, আর কি কি দাগাইতে হবে সেটা আমি ক্লাসেই বলে দিচ্ছি। আচ্ছা, আমরা চলো একটু দেখে আসি বিগত বছরগুলোতে কি প্রশ্ন আসছে। আজিম আক্তার বছর অধ্যায়নের একক কি? সিমেন্স। সিমেন্স এটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে যখন পড়বারও তখন পাবো। দেখো, বলো প্রথম প্রশ্ন অ্যান্সার বলো। অ্যান্সার তো দেয়াই আছে, তোমার অ্যান্সার না দেয়া থাকলে ভালো হতো। পদার্থবিজ্ঞানের আয়তায় আসে না কোনটা? অ্যাস্ট্রোনমি, ইলেকট্রোম্যাগনেটিজম, থার্মোডাইনামিক্স আর অ্যানথ্রোপোমেট্রি। অ্যান্সার হবে অ্যানথ্রোপোমেট্রি। অ্যান্সার হবে অ্যানথ্রোপোমেট্রি। এখন দেখো, ভূমিকম্প দেখে পারো কেন এটা? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? দেখো অপশনগুলো দেখো। স্পিডোমিটার, দূর দেখা যে দেখে ফেলতেছো তোমরা। স্পিডোমিটার, হাইড্রোমিটার, থার্মোমিটার, সিসমোগ্রাফ। এটা হবে সিসমোগ্রাফ। এটা বিগত বছরে 16 সালে আসছে। এখন খেয়াল করো যে কোন যন্ত্রে মাপার যন্ত্রের নাম কি, তোমাদের প্রশ্ন ব্যাংকে দেয়া আছে ভাইয়া, এটা তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের থেকে আমি দেখাইতেছি। স্পিডোমিটার দিয়ে গতি মাপে বা গাড়ির দ্রুতি মাপে, হ্যাঁ। হাইড্রোমিটার দিয়ে, হাইড্রো কিন্তু এটা কিন্তু হাইগ্রো না, দেখো হাইড্রোমিটার, হাইড্রোমিটার দিয়ে আপেক্ষিক গুরুত্ব মাপে। থার্মোমিটার তাপমাত্রা। সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্র। সোনোমিটার, সোনোমিটার আমরা সোনো শব্দটা কি শব্দের মধ্যে শিখছি না? সোনোগ্রাফ, সোনোমিটার শব্দ চ্যাপ্টারে পড়বো। এটা হইতেছে আমাদের কম্পাঙ্ক। রেডোমিটার বিকিরণ, রেডিও 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 মানে বিকিরণ, ঠিক আছে। তড়িৎ তড়িৎ প্রাবল্যের মাত্রা কি? প্রাবল্যের মাত্রা মানে প্রাবল্যের মাত্রা কি তুমি মানে বইতে কি নাই প্রাবল্যের মাত্রা? আমাকে বলো তো, আমাকে এটা কি এখানে লেখা দেখাইতে হবে জিনিসটা এমন, মানে তুমি কি খুঁজে পাও না এই জিনিসটা এমন? আমাকে একটু বলো আগে দৃষ্টি যে জিজ্ঞেস করছো তড়িৎ প্রাবল্যের মাত্রা কি। আচ্ছা, ব্যারোমিটার বায়ুচাপ আর হাইগ্রোমিটার। তাহলে তুমি দেখো মেডিকেলে 11 সালে প্রশ্ন আসছিল, নিচের কোন জোড়াটা সঠিক নয়? আমাকে বলো তো প্রথম জোড়াটা সঠিক। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমো, সিসমো মানে মিটার বা মানে আলটিমেটলি গ্রাফ যেটাই বলো, এটা তো সঠিক তাই না? আচ্ছা, রোধ মাপার যন্ত্র ভোল্ট মিটার, এটা কি ঠিক? ভেরি গুড। রোধ কি ভোল্ট মিটার দিয়ে মাপে? ভোল্ট মিটার দিয়ে ভোল্ট মাপতে পারে তাই না? তাহলে এটাই অ্যান্সার। আমার বাকি অপশনগুলো দেখা দরকারই নেই, তাই না? অনেক সময় কিন্তু বাতাসের গতি বেগ মাপার যন্ত্রের নাম কি? জিনিসটা প্রায় সাধারণ জ্ঞানমূলক কোয়েশ্চেন হয়ে গেল, আমার জিনিসটা আমার নলেজে নাই, আমি হয়তো বা দেখে পরবর্তীতে জানাবো তোমাকে। যেটা বইতে নাই সেটা পড়া দরকার নেই। আচ্ছা, বিনা কোন প্রমাণে কোনো কিছু মেনে নেয়াকে স্বীকার্য বলে, এটা আমাদের মানে এটা কোন লেখকের বই থেকে আসছে? এটা ইসাক স্যারের বইতে ডিরেক্টলি কোথাও দেয়া আছে কিনা আমি জানি না, আমাদের এখানে সলভ। দেখো, এটা হয়তোবা অন্য কোনো জায়গা থেকে আসছে, স্বীকার্য হবে এটা অ্যান্সার। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেয়াকে স্বীকার্য বলে, এটা হয়তোবা সার সংক্ষেপে, আচ্ছা একজন বলছে আছে, ভেরি গুড। তাহলে এটা আমাদের স্বীকার্যের মধ্যে আছে। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেয়াকে স্বীকার্য বলে। এইটা যদি তুমি নাও পারতা, তুমি আমাকে বলো তো ধারণার সংজ্ঞাতে কি ছিল? ধারণার সংজ্ঞাতে আমি কি শিখাইছিলাম? উপলব্ধি ছিল, তাই না? নীতির জন্য কি ছিল? প্রাকৃতিক ছিল। তত্ত্ব মানে প্রমাণ করতে হয়েছিল, কিন্তু প্রমাণ করা যাবে না কোনটাতে? স্বীকার্য, স্বীকার করে নিছে সে, শেষ কথা। এমন মনে রাখবা। আচ্ছা ফাইন। বলছে আছে ভাইয়া, কিন্তু আমি করতে গেলে ভিন্ন হচ্ছে। মানে কি করতে গেলে তোমার ভিন্ন হইতেছে? মানে প্রাবল্যের মাত্রা মানে কি করতে তোমার ভিন্ন হইতেছে আমি এটা বুঝি নাই, আমাকে এটা একটু বলো জাস্ট। এটা কি প্রশ্ন, কয় নম্বর প্রশ্ন ছিল আমাকে বলো তো প্রাবল্যের কোশ্চেনটা? মানে প্রাবল্য ব্যাপারটা
তুমি তাহলে মানে আমি তোমাকে একক মাত্রা নেই তো এখানে মুখস্থ করাই দিব না, আমি আগেই বলছি। তোমার আমি এই কোশ্চেনটা আমার আসলে ইগনোর করা উচিত ছিল। আমি বলতে চাচ্ছি যে দেখো তোমাদের যেই যখন যে চ্যাপ্টারটা করবা সেই চ্যাপ্টারের একক মাত্রা শিখবা, এটা তোমাকে আমি তোমাকে সেটাই বলা হয়েছে। এখন এই প্রাবল্যটা কোন চ্যাপ্টারে আছে? যদি তড়িৎ চলতড়িৎ চ্যাপ্টারে আছে, তো আমাকে বলো তো প্রাবল্য মানে কি, কাজ নাকি বল? প্রাবল্য একটা কাজ নাকি বল বলো? প্রাবল্য একটা বল, তাই না? F/Q একজন বলছে। তাহলে প্রাবল্যর একক বা মাত্রা কি সেটা তো ওইখানেই দেয়া আছে। আমি এটা তোমাকে এখানে বোঝানোর কি কিছু আছে? আমি আসলে জানি না বোঝানোর কিছু আছে কিনা। তুমি সেখান থেকে দেখে নিও, মানে এমন কিছু কেন কোয়েশ্চেন করো যেটা আমার আসলে মানে এটা তো বোঝানোর কিছু নাই। একজন লিখে দিছে LT−2, আমি ওটাই লিখে দিয়েছি। এটা কে লিখছে? গুলে জান্নাত। LT−2 একজন লিখে দিছে। হ্যাঁ, আচ্ছা, আমি জানি না এটার ব্যাপারটা কি। মানে এখন আমি তো আসলে কি বলবো, যখন যে চ্যাপ্টারটা বইয়ের 12 পেজেই আছে একজন দিচ্ছে, তো এটা তো আমরা কালকেই পড়াইছি, এটা নিয়ে এখন আমার ওপেন করার তো কিছু নাই। মানে তোমার কি করতে গেলে, যে কোয়েশ্চেনটা করছে সে এখন হারায় গেছে, তোমার কি করতে মানে ভুল হইতেছে সেটা আমাকে বলো। বললো আমার করতে ভুল হইতেছে, কি করতে ভুল হইতেছে? এটা তো মুখস্থ করার জিনিস বাবা। আচ্ছা ফাইন। একজন বলছে নতুন বই 14 নম্বরে সলভ, তোমাকে মেডিকেল পরীক্ষায় সলভ করতে দিবেও না, তুমি সলভ নিয়ে কেন চিন্তা করবা? আচ্ছা ফাইন, আমি আগাই। আচ্ছা, এটা কিন্তু আমি ক্লাসে বলছি, নিচের কোনটা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত যন্ত্র না? আমাকে বললো এক্স রে ব্যবহার করতেছি, MRI করতেছি, আল্ট্রাসাউন্ড করতেছি, কোনটা করতেছি না? বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, এটাই মেডিকেল আসছে 19 সালে, দেখো। আচ্ছা ফাইন। একক এক এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? হ্যাঁ, তাহলে এটা আমাদের আলোক বর্ষের যে মানটা, 9.46 × 10⁻15 মিটার, যদি কিলোমিটার নাও 12 কিলোমিটার, এতটুকু। চাপের একক কি? তুমি একটু খেয়াল করো মেডিকেলে কি কি প্রশ্ন আসছে, তোমরা কিন্তু কেউ মনোযোগ দিচ্ছ না। আমি জানি না অনেকে সলভ করছে কিনা, জাস্ট দেখো কি কি প্রশ্ন আসে মেডিকেলে। হ্যাঁ, চাপের একক কি? প্যাসকেল। ভরবেগের মাত্রা কোনটা? ভরবেগের মাত্রা কোনটা? MLT−1। চার্জের সংকেত, সঠিক সংকেত কোনটা? তড়িৎ প্রবাহ। কোন এককের সংকেতটা সঠিক? প্রবাহকে A দিয়ে প্রকাশ করা হয়, কারণ চার্জকে প্রকাশ করা হয় Q দিয়ে, তারপরে বিভবকে প্রকাশ করা হয় V দিয়ে, তড়িৎ তুল্যাঙ্ককে প্রকাশ করা হয় kg/কুলম্ব দিয়ে। ফাইন। আচ্ছা, পীড়নের একক কি? আমাকে বলো তো পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে চাপ। পীড়ন মানে হইতেছে চাপ। চাপ মানে কি? চাপ মানে হইতেছে বল বাই ক্ষেত্রফল। তো বল বাই ক্ষেত্রফল মানে কি? নিউটন/মিটার স্কয়ার। এটা তোমাদের পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে আছে। নিউটন/মিটার স্কয়ার, এটাকে প্যাসকেলও বলা যায়। এটাকে প্যাসকেলও বলা যায়। ফাইন। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এটা আবিষ্কার করছে কেপলার। হ্যাঁ, কেপলার, এটা আবিষ্কার করছে কেপলার। আর কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক সৌরজগৎ ধারণা দিছে? এটা হচ্ছে কোপার্নিকাস। একটা লোকে গ্রহগুলো উপবৃত্তাকার, সেটা কেপলার দিছে, গ্রহ নিয়া। আর সৌরজগতের সূর্য কেন্দ্রিক ধারণা দিছে হইতেছে কোপার্নিকাস। এটা মেডিকেলে আমি এখন যা দেখাচ্ছি এগুলো কিন্তু মেডিকেলে আসা প্রশ্ন দেখাচ্ছি। হ্যাঁ, 1 মাইল কিলোমিটার পার্থক্য মিটারে কত? 609 মিটার। ভেরি গুড, এটা ম্যাথ করানোর কিছু নাই। এই যে বলছিলাম যে তোমার এই প্রশ্নটা আসবে, দেখো আসছে, মানে এটা আসা প্রশ্ন। 3.84। এখন একজন বলছে ভাই এটা কি আমাদের করে দেখানো যাবে কেমনে করে? আচ্ছা আমি দেখি এটাকে, তোমাকে ধরো মানে জিনিসটা কেমনে করে আমরা একেবারে ক্লোজ আনতে পারি, দেখি আমি এটাকে ক্লোজ করতে পারি কিনা, মানে ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশনটা। ধরো এখান থেকে আমরা একটু দেখাই ক্যালকুলেটর ছাড়া। ধরো 10.40 থেকে -10 গেলে থাকে কি 0.4। 0.4 যদি চিন্তা করো, আলটিমেটলি 100 দিয়ে গুণ যদি করো, এটা 0.4/10.40 × 100। আর 100 দিয়ে গুণ করলে হয় 40/10.4। এখন চলো 40 10.4কে ভাগ দিই, আমি এখানে লিখলাম 10। হ্যাঁ দেখো কিন্তু, তা আমি যদি 10.4 আর কি, সরি, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, চিন্তা করো 10কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে মানে গুণটা আসলে অনেক বড় হয়ে যায়। যাই হোক, তারপরে তুমি চিন্তা করো 10.40কে 3 দিয়ে গুণ করলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে, আমি এখানে গুণ করে দেখাই।
আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এখানে মাউসটা আটকে গেছে, কথা শোনা যাচ্ছে? 41.20 আসবে, ঠিক আছে? তো এটা 41.20 আসবে। 41 কেন লিখতেছি, ধরো 31.20 আসবে। এখানে 31.20 যদি তুমি ধরো, মানে একেবারে ওভারঅল পুরাপুরি তো পারবা না, তাহলে এখানে 8.80 আসবে। হ্যাঁ, তো আলটিমেটলি তুমি এটা ক্যালকুলেশন কখনোই ওইভাবে করতে পারবা না। হ্যাঁ, তো এইভাবে না কইরা আমরা এটাকে আরো এক সিস্টেমে করতে পারি। কোন সিস্টেমে করতে পারি? সেই সিস্টেমে মানে গেলে জিনিসটা একটু বড় হয়ে যায়, তো এগুলো নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। এটা আসলে এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেশন দিব ভাইয়া, যদি এরকম থাকে, হ্যাঁ 10.40 10, এক্ষেত্রে আমার অ্যান্সার মুখস্থ রাখাই ভালো যদি অপশনের কাছাকাছি সমস্যা হয়। বাট কখনো যদি অপশন চেঞ্জ করে দেয়, এত ক্লোজ দিবে না, কারণ আমার 19 মিলিয়নের এমসিকিউতে আর কোনো ইনফরমেশন নাই এরকম। যদি টিচাররা কোশ্চেন বানায় দেয়, এত ক্লোজ তোমাকে দিবে না, টেনশন করো না। হ্যাঁ, আচ্ছা, এই 16 নাম্বারটা তুমি একটু আগে করাইছি, দেখো অ্যান্সার বের করে দেওয়া আছে। 1 কিউসেক পানির ঘনফল কত লিটার? এটার অ্যান্সার হইতেছে আমাদের 28.317 লিটার। দেখো এটা তফাজ্জল স্যারের বইয়ের প্রশ্ন। আমি এখন একটা কথা বলি, আমাদের বিগত বছর আসা প্রশ্ন দেখানো শেষ। আমি এখন একটা কথা বলি, ধরো একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে যারা যারা ক্লাস করতেছো কয়জন আছো? 59 জন। আচ্ছা, একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে মনে করো 100টা প্রশ্ন থাকে। 100টার মধ্যে 75টা প্রশ্ন ইজি প্রশ্ন থাকবে। 100টার মধ্যে 75টা প্রশ্ন একেবারে ইজি থাকবে, 15টা প্রশ্ন থাকবে একটু মোটামুটি স্ট্যান্ডার্ড, 10টা প্রশ্ন থাকবে কঠিন। তো ওই 10টা কঠিন প্রশ্ন আমার টার্গেট না, আমার টার্গেট এই প্রশ্নগুলো পারা। এই যে দেখো এই প্রশ্নটা, 1 কিউসেক কত ঘন, 1 কিউসেক পানির ঘনফল কত লিটার। তুমি নিজে ভাবো, প্রত্যেকটাই 28 দেয়া, দশমিকের ঘরে আবার একটু 21, প্রত্যেকটার সাথে 17ই আছে। তাহলে এটা যদি, মানে এটা তো এক মেইন কথা চিপা থেকে প্রশ্নটা হয়েছে। হ্যাঁ, তো এটা কি কখনো কেউ যদি মুখস্থও করে যায়, কেউ কি এটা অ্যান্সার করতে পারবে? তোমার কি মনে হয় অ্যান্সার করতে পারা সম্ভব? এটা সম্ভব না। তো কিছু প্রশ্ন আমাদের এমন থাকবে যেটা আসলে অ্যান্সার করা যাবে না, ওগুলো আমাকে ছেড়ে আসতে হবে। তো এটা ওরকম একটা প্রশ্ন আসছিল, অনেক কঠিন। মেইন কথা ইসাক স্যারের বই থেকেও দেয় নাই, অন্য একটা বই থেকে দিছে, অপশন গুলো এমন দিচ্ছে যেটা আসলে অ্যান্সার করা যাবে না। তো এগুলো আমরা ইগনোর করবো। আচ্ছা ভাইয়া, ঘনত্ব পরিমাপে শতকরা ত্রুটি বের করতে প্রবলেম হয় কেন? প্রবলেম হয় কোন জায়গাতে প্রবলেম হয়? আমি তো তোমাকে শিখাই দিছি যে দেখো, আমাকে এটা নিয়ে আরো একজন বলছিল যে ভাইয়া একের অধিক চলকের ক্ষেত্রে আমার বুঝতে সমস্যা হচ্ছে। আমি বলে দিছিলাম সূত্র বের করার নিয়ম একটাই। হ্যাঁ, আমাদের যখন ধরো এই যে ধরো এম ভর ইজ ইকুয়াল টু 2 ± 0.1 এরকম যখন থাকে, এর মান হইতেছে প্রথমটা হলে ভরের মান, পরেরটা হচ্ছে ভুলের মান, কতটুকু ভুল আছে। আর যদি আয়তন এমন থাকে 3 ± 2, এটা ডেল, এটা হইতেছে ভি এর মান, এটা ডেল ভি এর মান। আমি ভুলে এটাকে লেখছি, সরি। ঠিক আছে, তো আমি তোমাকে সূত্র দেখানোর নিয়মও শেখাই দিয়েছি, যে আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে m/v। এখানে দুইটা চলক আছে, তো এখান থেকে ডেল রো বাই রো ইন্টু 100% যদি বের করতে চাও, আমাকে কি করতে হবে? ধ্রুবক গুলাকে বাদ দিতে হবে। হ্যাঁ, ধ্রুবক তো বাদ দেওয়ার দরকার নেই, ধ্রুবক নাই এখানে। তো একের অধিক চলক, আমরা চলক গুলাকে আলাদা আলাদা ধরবো। যেমন এটা একটা চলক এম, তো এটাকে আগে করি, তাহলে এটার মাথায় কিছু নাই, মানে এক এক ইন্টু ডেল m/m, বাকিটার সাথে বাকি সব চলকের যোগ করতে হবে। অন্যান্য চলক গুলোকে আলাদা করে যোগ করতে হবে, সেটা ভাগ অবস্থায় থাকুক গুণ অবস্থায় থাকুক। এটা 1 × ডেল ভি/ভি ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের সূত্র একের অধিক চলকের ক্ষেত্রে। হ্যাঁ, একজন বলছে ভাই ক্যালকুলেটর ছাড়া করা যায় না। আমি ভাই ক্যালকুলেটর ছাড়া তো ক্যালকুলেশন কঠিন গুলো করা যাবেই না, ওরকম তোমাকে দিবেও না। ওগুলো না, টেনশন করো না। আমি এখন এমন একটা জিনিস করাবো তোমাদেরকে, যে যেটা তোমাদেরকে এখন খাতা কলম নিয়ে বসতে হবে। যারা যারা ক্লাস করতেছো, এটা তোমাদের জন্য আজকের জন্য নতুন শিক্ষা। স্লাইড ক্যালিপার্স এর ম্যাথ শিখাবো। হ্যাঁ, তোমরা কি স্লাইড ক্যালিপার্স এর নাম শুনছো? তোমরা কি স্লাইড ক্যালিপার্স এর নাম শুনছো? আচ্ছা, আমাকে কেউ কেউ বলতে, স্লাইড ক্যালিপার্স বা বার্নিয়ার স্কেল, আচ্ছা আমাকে বলতে পারবা কেউ? আমি এখানে ধরো একজনকে নিতে চাই পার্টিসিপেন্ট হিসেবে। এখানে ঋত্বিক পল নামে একজন ছিল, তুমি কি হ্যান্ড রেজ করবা? সে কি আসো? আচ্ছা, ঋত্বিক পল আসো তুমি, আমি তোমাকে আনমিউট করতে বললাম, তুমি একটু আনমিউট হও যদি আশেপাশে সাউন্ড না থাকে। হ্যাঁ, হুম, ঋত্বিক পল আসো, শুনতে পাও? হ্যালো। হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, তুমি আমাকে বলো তো, যারা যারা ক্লাস করতেছো, মানে সবার জন্য এই কোয়েশ্চেন, হ্যাঁ, ওভারঅল, যে আমাদের স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল, ধরো আমি একটা স্লাইড ক্যালিপার্স আঁকলাম, এই যে স্লাইড ক্যালিপার্স আঁকতেছি, তো আমাদের স্লাইড ক্যালিপার্স এর দরকারটা কি? আমরা তো নর্মাল স্কেল দিয়েই মাপতে পারি। আমাদের ওয়াই উই নিড স্লাইড ক্যালিপার্স, সেটা বলো। ভাইয়া 10, আমাদের যে মূল স্কেল থাকে এটাতে হুম। আমরা সর্বনিম্ন মাপতে পারি হচ্ছে গিয়ে 10 মিলিমিটার পর্যন্ত। 10। ভার্নিয়ার স্কেল হুম হুম। 10 মিলিমিটার পর্যন্ত, হ্যাঁ। আর ভার্নিয়ার স্কেলে এর থেকেও কম মাপা যায়। ভেরি গুড, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে, তুমি এখন আবার মিউট করে ফেলো। থ্যাংক ইউ। মানে ও যেটা বললো যে আমাদের যে নর্মাল স্কেল, ও 10 মিলিমিটার বলছে, অ্যাকচুয়ালি 1 মিলিমিটার হবে। যেটাই হোক, আমাদের তুমি খেয়াল করবা, নর্মাল স্কেল যদি তোমাদের হাতের সামনে থাকে, এখন আমার আমার হাতের সামনে নাই, দেখাতে পারতেছি না, দেখবা যে এক পাশে, ধরো এই যে আমি এটাই মনে করো নর্মাল স্কেল, এক পাশে থাকে ইঞ্চিতে, হুম, আর এক পাশে থাকে সেন্টিমিটারে, এবং সেন্টিমিটার গুলোর মধ্যেও দেখবা যে এই ছোট ছোট দাগ থাকে, এই ছোট ছোট দাগ গুলো 1 মিলিমিটার। তার মানে নর্মাল স্কেল দিয়ে তুমি 1 মিলিমিটারের নিচে মাপতে পারবে না, 1 মিলিমিটার থেকেও কম মাপতে হইলে আমাকে এই এই ভার্নিয়ার স্কেলের দরকার হবে। এবং ভার্নিয়ার স্কেলে জিনিসটা কেমন, ভার্নিয়ার স্কেলে নর্মাল স্কেলের সাথে, আমি একটু ভালো মতো সুন্দর করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলে নর্মাল স্কেলের সাথেই অন্য একটা স্কেল থাকে, ভার্নিয়ার স্কেলে নর্মাল স্কেলের সাথেই অন্য একটা স্কেল থাকে, যেই স্কেলটাকে তুমি চাইলে নাড়াচাড়া করতে পারবা। ধরো আমি এই একটা স্কেল আমি আঁকলাম, তো এখানে এমন হিসেবেই থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এমন ভাবেই থাকে যে ভার্নিয়ার স্কেলের মোট ঘর যদি 10 হয়, সেটা মূল স্কেলের 9 ঘরের সমান হয়। অথবা এমন একটা ভার্নিয়ার স্কেল যদি তুমি ধরো যে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10, সেটা 19 ঘরের সমান হবে। অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের 10টা ঘর এই স্কেলের মানে 9টা ঘর এই স্কেলের 10টা ঘরের সমান হবে। অর্থাৎ কথা কি বুঝতে পারতেছি? তুমি মানে ওই ক্ষুদ্রতম ওই তাদের বিয়োগফল থেকেই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস, মানে সরি ভুল বললাম, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের যে পার্থক্য, সেই পার্থক্যটা থেকে আমরা ক্ষুদ্রতম মানটা বের করি, যেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। কথা বুঝতে পারছো? তো স্কেল গুলোকে এমন করেই বানানো হয় যে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা মূল স্কেলের মোট ঘর সংখ্যা থেকে একটু বেশি থাকে। কত বেশি থাকে? আইডিয়াল স্কেল গুলোতে দেখো পার্থক্য অলওয়েজই একই থাকে। আইডিয়াল যে স্কেল গুলো আছে, এমন একটা ভার্নিয়ার স্কেল আছে যেটা 50, সেটা মূল স্কেলের 49 ঘরের সমান। কথা বুঝতে পারছো? তো তোমাকে মেডিকেলের প্রশ্ন দিবে কেন? মেডিকেলের প্রশ্ন দিবে হইতেছে একটা ভার্নিয়ার স্কেলের, মন দিয়ে শুনবা, একটা ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10, সেইটা মূল স্কেলের 9 ঘরের সমান, সেই স্কেলের ভার্নিয়ার ধ্রুবকের মান কত? তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান আমরা কেমনে করে বের করব? ভার্নিয়ার ধ্রুবকের সূত্র হইতেছে ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখানে এস মানে হচ্ছে, আমি লিখি, তোমরা খাতাতে লিখবা, এটা কিন্তু পাবা না, খাতায় লিখে নাও। এস মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। হ্যাঁ, এস মানে হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ক্ষুদ্রতম এক ঘর। আর এখানে নিচে হইতেছে এন মানে হইতেছে, আমি বা লিখলাম, বা মানে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের মোট ঘর। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের মোট ঘর। তাহলে আমাদের যদি প্রথম ম্যাথটা দেয় যে একটা ভার্নিয়ার স্কেলের, প্রশ্নটা কিরকম তুমি মন দিয়ে শুনো, যে একটি ভার্নিয়ার স্কেলের এটা আমি ভি লিখলাম, এটা ভার্নিয়ার স্কেল, এটা লেখা মূল স্কেল, এটা মূল স্কেল। একটি ভার্নিয়ার স্কেলের 10 মোট ঘর সংখ্যা 10, সেটা মূল স্কেলের 9 ঘরের সমান, সেক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবকের মান কত? তাহলে আমাকে বলো তো ভাই, দেখি পারো কিনা, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত বলো তো? বলো তো, এই যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? কেউ কি বলতে পারবা? কেউ বলতেছে না। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? একজন লিখলো, আনজির, অনেকেই লিখতেছে এখন এক। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো অলওয়েজই এক, এটা তো কোনো চেঞ্জ নাই, এখানে অলওয়েজই একই হবে, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ঘর কত? 10। তাহলে 1/10 অ্যান্সার কত? 0.1 মিলিমিটার, এটাই অ্যান্সার। কিন্তু পোলাপানের যে ভুলটা হয়, পোলাপানের কি ভুল আমি তোমাকে বলে দিই। তোমরা যেটা করো, তোমরা চিন্তা করো, আচ্ছা ভাইয়া প্রশ্নের মধ্যে ডাটা একটা আছে 9, একটা আছে 10, আমি এই জন্য 9/10 বসাই দিই। হ্যাঁ, 9/10 বসাই দিলে কিন্তু অ্যান্সার হবে না। হ্যাঁ, সূত্র হইতেছে এইটা। তো এই কনফিউশন থেকে মুক্ত করার জন্য আমি একটা শর্টকাট বানাইছি, শর্টকাটটা পরে দিব, তার আগে আমারে বলো তো ভাইয়া, আমি এখন যে সূত্রটা লিখলাম, তুমি কি এই সূত্র দিয়ে সব ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবা? মানে
তুমি কি প্রত্যেকটা স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কি বের করতে পারবা কিনা নিজে বলো তো। তাহলে আজিমা বলছে পারবে না, একজন বলছে হ্যাঁ পারবে। আমাকে যে বললা পারবা না, কোন স্কেলেরটা পারবা না? এমন কি কোনো ম্যাথ আছে যে ম্যাথ তুমি এই সূত্র ইউজ করে করতে পারবা না? আছে, চট্টগ্রাম ভার্সিটিতে একটা ম্যাথ আসছিল। দেখো এই ম্যাথ গুলোর মধ্যে একটা মিল আছে। মিলটা কি? এদের মধ্যে পার্থক্য এক, তাই না? 10 ঘর 9 সমান, 20 ঘরে 19 সমান, 50 ঘর 49 সমান। কিন্তু মেডিকেল চিটাগাং ভার্সিটিতে একবার প্রশ্ন আসছিল যে, দেখি পারো কিনা, ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 20, সেইটা মূল স্কেলের 16 ঘরের সমান। এই ম্যাথ তুমি এই সূত্র ইউজ করে করতে পারবা না, ঠিক আছে? কারণ তখন কিন্তু আবার মানে আমার তো এটা একটা শর্টকাট, ওটা যেমনে আসছে ওটা ওই ম্যাথের জন্যই আসছে যেসব ম্যাথের ক্ষেত্রে মূল স্কেল ভার্নিয়ার স্কেলের মধ্যে ডিফারেন্স এক। এই জন্য আমি এমন একটা শর্টকাট বের করব যে শর্টকাট দিয়ে তুমি এই ম্যাথও করতে পারবা, ওই ম্যাথও করতে পারবা। আমি এখন তোমাকে সেই শর্টকাটটা এই যে এখানে লেখাই দেবো, নিচে একটা ফাঁকা বক্স করতেছি, এখানে আঁকাই দেবো। শর্টকাটটা হইতেছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু 1 মাইনাস ছোট বাই বড়। 1 মাইনাস ছোট বাই বড়। ছোট বাই বড় মানে কি? তোমার ম্যাথের মধ্যে ছোট যেই ডেটাটা দেয়া আছে সেটা ছোট, বড় যেই ডেটাটা দেয়া আছে সেটা বড়। তাহলে বলো তো আমরা প্রথম ম্যাথটা করে দেখি মিলে কিনা, অ্যান্সার 0.1 হয় কিনা। তাহলে কি হবে? 1 মাইনাস ছোট মান কত? ছোট মান মানে 9, বড় মান কত? 10। তাহলে 1 মাইনাস 9/10 মানে কি? 10 মাইনাস 9/10, অর্থাৎ ওই 1/10ই আসতেছে, মানে 0.1 আসছে কিনা, মিলে কিনা? মিলতেছে। তাহলে কি তুমি এই সূত্রটা দিয়ে এই ম্যাথও করতে পারবা, এটাও পারবা। তাহলে তোমরা যারা যারা এখন খাতা নিয়ে বসছো, তোমরা আমাকে এই ম্যাথটা করে দেখাও তো অ্যান্সার কত আসবে। করো তো নিজে নিজে। যদি তুমি কিন্তু এই ম্যাথটা এই শর্টকাটে পারবা করতে, যে হ্যাঁ এটা ছোট এটা বড়, তো করে দেখো অ্যান্সার কত আসবে। একজন অলরেডি করে ফেলছে, তার রোলটা খালি লেখা, নামটা লেখা নাই। 21016823, থ্যাংক ইউ, তোমার অ্যান্সার ঠিক আছে। মহিমা অ্যান্সার করছে, অনেকে অ্যান্সার করতেছো। তাহলে 1 মাইনাস ছোট বাই বড়। তাহলে আমি এটাকে এখানে মুছে দিই, এই ম্যাথটা মুছে এখানে অন্য ম্যাথটা করি। তাহলে আমাকে বলো তো 1 মাইনাস ছোট বাই বড়, তাহলে এখানে ছোট মানটা কত, এখানে ছোট মানটা কত? ছোট মানটা কত বলো? এখানে ছোট মানটা কত? 16। তাহলে 1 মাইনাস 16/20, দ্যাট মিনস 20 মাইনাস 16/20, তাহলে কত হবে? 4/20, মানে 1/5। 1/5 মানে কি? 0.1। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা কিন্তু চিটাগাং ভার্সিটিতে আসছে। হ্যাঁ, তো তুমি দেখো তো এই শর্টকাটটা মনে রাখাটাই কি ইজি না? 1 মাইনাস ছোট বাই বড়, তুমি এটাকেই মনে রাখবা। আর এগুলো আমাদের ক্লাস 9-10 এর ম্যাথ। হ্যাঁ, এটা এখনো কেন আমাদের লাগবে? কারণ তুমি আমাদের ব্যবহারিক আছে তো, এবং তোমাদের অন্যান্য লেখকের অনুশীলনের এমসিকিউর মধ্যে এই ভার্নিয়ার ধ্রুবক বের করার ম্যাথটা আছে। এই জন্য আমাদের লাগবে। আরেকটা জিনিস মনে রাখবা, যে আমি কালকে পড়াইছিলাম, যে ভাই মনে আছে যে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক কি হইতেছে? ক্ষুদ্রতম বেগ। তোমাকে পড়াইছিলাম মনে আছে যে একটা স্ফেরোমিটার বা স্ক্রুগজের লঘিষ্ঠ গণন যা, সেটা দিয়ে অতটুকুই বাবা যাবে। এটা এই কথাটা ক্ষুদ্রতম বেগ স্ফেরোমিটারের জন্য যেটা লঘিষ্ঠ গণন, ভার্নিয়ার স্কেলের জন্য সেটা ভার্নিয়ার ধ্রুবক। কথা বুঝছো? তার মানে তোমাকে যদি একটা ভার্নিয়ার ধ্রুবক দিয়ে দেয় একটা ম্যাথে, যে একটা একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবকের মান 0.1 মিলিমিটার, সেই ভার্নিয়ার স্কেল দিয়ে ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য মাপা যাবে? অ্যান্সার 0.1ই হবে। জিনিসটা কি বুঝতে পারছি? তার মানে যেই জিনিসটা আমাদের ক্ষুদ্র, মানে যেই জিনিসটা আমাদের সেরোমিটারের জন্য লঘিষ্ঠ গণন, সেটা ভার্নিয়ার স্কেলের জন্য ভার্নিয়ার ধ্রুবক। তাহলে তোমাকে ম্যাথটা এমন ভাবেও দিতে পারে যে একটা স্কেলের ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10, সেটা মূল স্কেলের 9 ঘরের সমান হলে সেই স্কেল দিয়ে ক্ষুদ্রতম কতটুকু মাপা যাবে, সেক্ষেত্রেও আমাকে ভার্নিয়ার ধ্রুবকটাকেই বের করতে হবে। কথা কি বুঝতে পারছি কিনা, না সেটা বলো। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের ম্যাথ নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো তোমরা এখন যদি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও, আমাকে হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারো, আমি এক একজনের কোয়েশ্চেন নিব। আমাদের এখানে আপাতত ক্লাস শেষ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে নিব। একজন বলছে যে লঘিষ্ঠ গণনের গজ ব্যবহার তার প্রাপ্য ফলাফলের হ্যাঁ, তুমি যে কোয়েশ্চেনটা দিছো মনীষা দাস, তুমি মেবি এটা আমাকে ইয়াতেও দিছিলা, কি বলে, মনীষা দাস যে কোশ্চেন, এটা তুমি আমাদের গ্রুপের প্রবলেম সলভিং পোস্টও মনে হয় দিছো, তাই না? আমি তোমাকে এটার ব্যাখ্যা ওখানেই দিব। হ্যাঁ, এটা তপন স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউতে দেওয়া প্রশ্ন, আমি জানি। হ্যাঁ, ইউজুয়ালি প্রশ্নটা এই জন্য দেওয়া হয়েছে
যে দশমিকের পরে কত ঘর পর্যন্ত মাপা যাইতেছে, অত ঘর পর্যন্তই সে সর্বাধিক মাপতে পারবে। তুমি দেখো দশমিকের পরে, মানে বাকিরা হয়তো বুঝতে পারতেছো না, আমি বাকিদের জন্য প্রশ্নটাকে আমি একটু কপি পেস্ট করে দিই, হ্যাঁ তোমাদের যেন সুবিধা হয়, আমি প্রশ্নটাকে বাকিদের জন্য কপি পেস্ট করে দিই যে ও কি প্রশ্নটা করছে। তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো আমি একটা প্রশ্ন কপি পেস্ট করছি, দেখো। তো এটা ব্যাপারটা হচ্ছে যে একটা লঘিষ্ঠ গণন দশমিকের যেই কয় ঘর পর্যন্ত মাপা যাবে ওইটার সর্বাধিক ওই কয় ঘর পর্যন্তই হবে। তার মানে হিসাব অনুযায়ী দশমিকের পরে কয় ঘর আছে, 3 ঘর, তাহলে অ্যান্সার 3 ঘর পর্যন্ত যাবে, তাহলে 0.402 পর্যন্ত এসে মাপতে পারবে। কিন্তু বইয়ের মধ্যে অ্যান্সার মনে হয় দেওয়া আছে ডি। এখন ওই যে ভুল অ্যান্সার দেওয়া আছে, কিছু তো করার নাই, আমাকে যেহেতু এটা বইয়ের মধ্যে এটাই আছে, মানে এমসিকিউর মধ্যে এটাই আছে এবং বইয়ের ভিতরে কোথাও এই ম্যাথটা দেয়া নাই, সেই জন্য এটার অ্যান্সার আমাকে এই ডি শিখতে হবে, 1.401টাকেই মনে রাখতে হবে, ঠিক আছে? এটাই। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে যে মিউট করে আনমিউট করে কোয়েশ্চেন করতে চাও? জুমে যারা আসো আমাকে কোয়েশ্চেন করতে পারো বা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, আমি নিব। হ্যাঁ, তাহলে কম্পোনেন্ট বলতে সি দিয়ে আছে, অ্যান্সার সি হবে, অ্যান্সার সি হবে। প্রিপারেশনের টাইমে আপনার ডেইলি রুটিন কেমন ছিল? একজন কোয়েশ্চেন করছে ডেইলি রুটিন কেমন ছিল। খুবই ফালতু রুটিন ছিল। হ্যাঁ, একজনের আপনার রুটিন কেমন ছিল? আমি কি করতাম মজার কথা বলি, সকালে 8টায় ঘুম থেকে উঠতাম। হ্যাঁ, তো 8টায় ওঠা মানে তো অ্যাকচুয়ালি 8টায় না 7টায় উঠতাম। 7টায় ওঠা মানে তো আসলে 7টায় ওঠা না, 1 ঘন্টার পরে বিছানায় গড়াগড়ি খাইতাম। তো 8টায় পড়তে বসতাম। তো 8টার থেকে আমি নাস্তা খাইতাম না, কিন্তু 8টা থেকে 10টা পর্যন্ত পড়তাম, 2 ঘন্টা, 2 আওয়ার। 10টার দিকে নাস্তা খাইতাম, টিভি দেখতাম, একটু আশেপাশে রেস্ট করতাম, রিল্যাক্স করতাম। আবার আমি কি করতাম, 11টার দিকে পড়তে বসতাম। 11টা থেকে আমি 1টা পর্যন্ত পড়তাম, 2 আওয়ার। এরপরে আমি কি করতাম, এরপরে আমি দিতাম মানে আমার মেইন কথা, আমার দুপুর টাইমটাতে আমি রিল্যাক্স করবো, রেস্ট নিবো, ঘুম দিব। আমি খাওয়া দাওয়া করতাম, গোসল করতাম, এরপরে দিতাম এক ঘুম। 6টা ঘুম, যে যেটাই করো, 6টার দিকে ঘুম থেকে উঠতাম, 6টার দিকে উঠে 7টায় পড়তে বসতাম। 7টা থেকে রাত 1টা পর্যন্ত 6 ঘন্টা হয়। আমি 6 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা পড়তাম, মাঝখানে অন্যান্য কাজ বের করে। তার মানে আমার দিনে 8 ঘন্টার বেশি পড়া ছিল না। এবং আমি আগের দিন থেকে ঠিক করে রাখতাম যে এই 2 ঘন্টায় আমি কি পড়বো, এটা আমার খাতায় লেখা থাকতো। এই 2 ঘন্টায় আমি কি পড়বো, এই 4 ঘন্টাতে আমি কি পড়বো, এটা আমার আগে থেকে সেট করা থাকতো। কথা বুঝতে পারছো? তুমি দেখো আমি কিন্তু 8 ঘন্টা পড়ছি, বাট এর থেকে বেশি কিন্তু আমি রিল্যাক্সই করছি। দেখো যেমন এই যে সকালে উঠে 1 ঘন্টা রিল্যাক্স, আবার এই যে 10টা থেকে 11টা রিল্যাক্স, আবার 1টা থেকে শুরু করে 7টা পর্যন্ত কোনো কিছুই করি নাই, ঘুমের উপরে আছি, বাট তারপরে কিন্তু পড়া হয়ে গেছে। তা আমাদের যে প্রবলেমটা হয়, আমরা অনেক টানা পড়তে যাই, টানা পড়তে গেলে আমাদের সমস্যাটা হয়, মাথার মধ্যে ব্রেনে প্রেসার পড়ে, টানা কখনো পড়বা না। একজন বলছে ইশাক স্যারের 88 নাম্বার এমসিকিউ। দেখো নুসরাত জাহান, ইশাক স্যারের বইয়ের যা যা এমসিকিউ আমাদের প্রয়োজন সেগুলা আমি ক্লাসের মধ্যে দেখাইছি, এর বাইরে কোনোটার প্রয়োজন নাই। হ্যাঁ, এরপরও যদি তোমার মনে হয় যে না ভাইয়া আমি এটা করতেই চাই, আপনাদের করে দিতেই হবে, তুমি প্রবলেম সলভিং পোস্ট করো ওইখানে। আমার কাছে তখন ইসাক স্যারের বই নাই যে আমি 88 নাম্বার বের করবো, আমি তোমাকে সেখানে সলভ করে দিব। কথা বুঝতে পারছো নুসরাত জাহান? আশা করি বুঝতে পারছো। আচ্ছা ফাইন। তো আমি কারো যদি আর কোনো কিছু বলার না থাকে আমি ক্লাসটা শেষ করবো। তোমাদেরকে এই 2 দিনে অনেক বকাঝকা করছি, আহ কেউ কিছু মনে কিছু নিও না। কারো যদি আমার প্রতি রাগ থাকে আমি খুবই দুঃখিত। হ্যাঁ, তোমাদের সাথে আবারও ক্লাস পড়বে কিনা আমি শিওর না, পড়লে তো আবারও দেখা হবে। তাছাড়া যদি কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপ করবা, ফেসবুকে নক দিবা, আমি রিপ্লাই করবো, ঠিক আছে ভাইয়া? তো এখানেই ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম। হুম, প্রশ্নের পিডিএফটা ঠিক আছে, আমি ভুলে যান না, আমি এটা কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো তাহলে সবাই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।